সন্ধ্যা উতরে গেছে। সুন্দরবাবু টেবিলের ধারে বসে একখানা চিঠি লিখছিলেন। হঠাৎ দরজা খোলার শব্দে পেছন দিকে ফিরে তাকালেন। জয়ন্ত ঘরের ভেতরে ঢুকে বললে, কি বলেন সুন্দরবাবু? আমাকে দেখে আপনি নিশ্চয়ই খুব আশ্চর্য হয়েছেন। সুন্দরবাবু তখন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন, মুখে তার চরম বিস্ময়ের চিহ্ন। তিনি বললেন, জয়ন্ত, তুমি তুমি কলকাতায় ফিরে এসেছো? আমি তো জানতুম তুমি এখনো শ্যামদেশই আছো। জয়ন্ত কোনো জবাব না দিয়ে আগে সুইচ টিপে ঘরের আলোটা দিলে নিভিয়ে। তারপর রাস্তার দিকে জানলার কাছে গিয়ে মুখ বাড়িয়ে নিচের দিকে তাকিয়ে কি দেখতে লাগলো। মিনিট চারেক সেইভাবে স্থির হয়ে দাঁড়িয়ে থেকে সে আবার ফিরে এসে আলো জেলে দিয়ে বললে, যাক, চুয়াংয়ের চরকে তাহলে ফাঁকে দিতে পেরেছি। সুন্দরবাবু অধিকতর বিস্ময় বললেন, হুম, কেই বা চুয়াং আর কেই বা তার চর? ব্যাপার কি জয়ন্ত? জয়ন্ত ফিরে এসে একখানা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে বললে, চুয়াং হচ্ছে এক চিনেম্যানের নাম। একাধারে সে হচ্ছে জাদুকর আর দস্যুদলের সর্দার। বিচিত্র তার ক্ষমতা। সারা পৃথিবী পড়ে আছে যেন তার নখদর পড়ে। ইউরোপ আমেরিকাতেও মাঝে মাঝে গিয়ে রসাতল কাণ্ডে বাড়িয়ে সে কিনেছে ভয়াবহ নাম। চুপি চুপি আপনাদের কাউকে কোনো কথা না জানিয়ে তারই সন্ধানে আমি গেছিলাম শ্যামদেশে, কারণ আমি জানতাম সে শ্যামদেশেই আছে। হ্যাঁ, সে শ্যামদেশী ছিল বটে, কিন্তু আপাতত তার আবির্ভাব হয়েছে কলকাতা শহরে। সেই খবর পেয়ে আমিও ফিরে এসেছি এখন কলকাতায়। কিন্তু চুয়াংও আমার গতিবিধির সব খবরই রাখে। কলকাতায় পদার্পণ করেই আমি বুঝতে পারলাম চুয়াংয়ের এক চর লেগেছে আমার পেছনে। হয়তো সর্দারের কাছ থেকে সে হুকুম পেয়েছিল আমাকে যে কোনো উপায় হত্যা করবার জন্য। সুন্দরবাবু বললেন, কি যে বলো জয়ন্ত, এটা তো আর আফ্রিকার বন জঙ্গল নয়। এ হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় নগরী কলকাতা। এখানে প্রকাশ্য রাজপথের উপরে মানুষ খুন করা বড় চারটিখানেক কথা নাকি? জয়ন্ত হাসতে হাসতে বললে, আপনি চুয়াংকে চেনেন না সুন্দরবাবু, তাই এই কথা বলছেন। চুয়াং ইংরেজ রাজত্বের সর্বপ্রধান নগর লন্ডনে গিয়েও একজন লর্ড আর একজন স্যার উপাধারীকারী বিখ্যাত লোককে প্রায় সকলের চোখের সামনে খুন করে এসেছে। তাদের তুলনায় আমি তো ক্ষুদ্র জীব মাত্র। চুয়াং আমাকে গ্রাহ্যের মধ্যেই বা আনবে কেন? দুই চক্ষু বিস্ফারিত করে সুন্দরবাবু বললেন, জয়ন্ত, তুমি একই কথা শোনালে হে? এমন এক সাংঘাতিক অপরাধী সারা পৃথিবীর বুকে ছুটোছুটি আর খুনোখুনি করে বেড়াচ্ছে, অথচ কেউ তাকে ধরতে পারছে না। কেউ তাকে ধরতে পারছে না সুন্দরবাবু, কেউ তাকে ধরতে পারছে না। আজ এদেশে, কাল ওদেশে সে বিদ্যুতের মতন দেখা দিয়েই আবার কোথায় অদৃশ্য হয়। আজ পর্যন্ত তার নাগাল পায়নি পৃথিবীর বড় বড় গোয়েন্দারাও। সেই জুয়াং এসছে কলকাতায়, এটা কি দুশ্চিন্তার কথা নয়? দুশ্চিন্তার কথা নয়, আবার ভয়ঙ্কর দুর্ভাবনার কথা। কিন্তু জুয়াং কেনই বা কলকাতায় এসেছে, আর কেনই বা তুমি তার পেছনে পেছনে এতটা দৌড়দৌড়ি করছো? জয়ন্ত চেয়ারের উপরে ভালো করে বসে ধীরে ধীরে বললে, তাহলে শুনুন। যদিও চুয়াংয়ের জীবন চরিত হচ্ছে যে কোনো রোমাঞ্চকর উপন্যাসের চেয়েও চিত্তাকর্ষক, তবু সেসব কথা আজ আপনার কাছে আমি আর বর্ণনা করতে চাই না। আমি কেবল বলতে চাই চুয়াংয়ের সঙ্গে আমার সম্পর্ক কোনখানে। কয়েক মাস আগে এই কলকাতা শহরেই রহস্যজনক উপায়ে উপরি উপরি 3জন প্রত্নতাত্ত্বিকের মৃত্যু হয়েছিল। সে কথা বোধহয় আপনি বলেননি। নিশ্চয়ই বলিনি। এক দল প্রত্নতাত্ত্বিক ব্রহ্মদেশের কোন এক নিবিড় জঙ্গলে গিয়েছিলেন পুরাকালের কি একটা ভগ্নস্তূপ না মন্দির আবিষ্কার করতে। সেখানে গিয়ে তারা কি দেখেছিলেন আর কি পেয়েছিলেন তা অবশ্য আমি জানি না, কিন্তু সেখান থেকে ফিরে আসার পরেই তাদের উপর দিয়ে বয়ে যায় নানা দৈবর দুর্ঘটনার ঝড়। সে দুর্ঘটনাগুলো দৈবের না দুষ্টু মানুষের কীর্তি এখনো পর্যন্ত প্রকাশ পায়নি। তারপর একে একে 3জন প্রত্নতাত্ত্বিক অদ্ভুত আর আকস্মিক মৃত্যু হলো। সন্দেহজনক হলেও তারও কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তুমি কি সেই কথাই বলছো? হ্যাঁ, সেই প্রত্নতাত্ত্বিকদের দলের নেতা ছিলেন মনমোহনবাবু। শেষটা ভয় পেয়ে এই মামলায় তিনি আমাকে নিযুক্ত করেছেন। মানে, মামলাটা কিসের?
মনমোহনবাবু আমার কাছে সন্দেহ প্রকাশ করেছেন যে ব্রহ্মদেশে তার সহযাত্রী ওই 3 প্রত্নতাত্ত্বিকের মৃত্যুর মূলে আছে জাদুকর আর ডাকাত দলের সর্দার এই চুয়াং। তার এমন সন্দেহের কারণ কি? সেই 3জন প্রত্নতাত্ত্বিককে কেউ বা কারা যে খুন করেছে, পুলিশ অনেক অনুসন্ধান করেও এমন কোনো প্রমাণ কিন্তু আবিষ্কার করতে পারেনি। কিন্তু সেই 3জন প্রত্নতাত্ত্বিকের মৃত্যুর কারণ যে সন্দেহজনক, পুলিশ এই কথা স্বীকার করতে তো বাধ্য হয়েছে। হ্যাঁ, আমিও একথা স্বীকার করতে বাধ্য। এখানে বাধ্যতা আর অবাধ্যতার কথা তুলে কোনো লাভ নেই। কিন্তু মনোহরবাবুর দৃঢ় বিশ্বাস যে চুয়াংই কোনো গুপ্ত উপায়ে তার 3জন বন্ধুকে ইহলোক থেকে পাঠিয়ে দিয়েছে পরলোকে। বেশ, তাও স্বীকার করতে পারি, কিন্তু তার আগে তোমাকে দেখাতে হবে চুয়াং কোন বিশেষ কারণে ওই 3জন প্রত্নতাত্ত্বিককে হত্যা করেছে। প্রত্নতাত্ত্বিকরা হচ্ছেন অতি নিরীহ জীব। তাদের কর্তব্য হচ্ছে জীবন বর্তমান নয়, মৃত অতীতকে নিয়ে। চুয়াংয়ের মতন একজন অতি আধুনিক অপরাধী হঠাৎ মৃত অতীতের ভক্তদের শত্রু হয়ে দাঁড়ালো কেন? মনমোহন বাবুর মুখ থেকে তারও কিছু কিছু আভাস কিন্তু আমি পেয়েছি। আভাস? আভাস নিয়ে কখনো গোয়েন্দাগিরি চলে? ব্যাপারটা এতটাই জটিল, মনমোহন বাবু আভাস দেওয়া ছাড়া আর কিছুই প্রকাশ করতে পারেননি। কেন? আসল ব্যাপারটা মনমোহন বাবু নিজে এখনো ধরতে পারেননি, যদিও তার মুখের কথা শুনে আমার মনে জেগে উঠেছে একটা সন্দেহ। সন্দেহটা কিসের? শুনুন, মনমোহন বাবুর মুখে আমি শুনেছি ব্রহ্মদেশের গভীর অরণ্যে গিয়ে তারা আবিষ্কার করেছিলেন প্রাচীনকালের এক অজানা ভগ্নস্তূপ। মনমোহন বাবু হচ্ছেন নিজেও ধনী, তার সঙ্গী বন্ধুরাও কেউ দরিদ্র ছিলেন না। তারা সঙ্গে করে নিয়ে গেছিলেন অনেক কুলি। সেই কুলিদের সাহায্যে স্তূপের নিচেকার মাটি খুঁড়ে তারা অনেকগুলি সেকালকার দুর্লভ জিনিস সংগ্রহ করেছিলেন। সেই সংগ্রহের মধ্যে ছিল প্রাচীন যুগের নিত্য ব্যবহার্য নানান দ্রব্য, কয়েকখানি শিলালিপি আর কয়েকটি ছোট বড় প্রস্তর মূর্তি। এক জায়গায় একটি ছোট পাথরের সিন্দুকের ভেতরে ছিল একখানি শিলালিপি, আর সেকালকার বৌদ্ধ তান্ত্রিকদের উপাস্য বজ্র ভৈরবের মূর্তি। মনমোহনবাবু এখনো সেই শিলালিপি সম্পূর্ণ পাঠোদ্ধার করতে পারেননি, কারণ সেই শিলালিপিখানি নাকি সেকালের প্রচলিত আর অপ্রচলিত নানা ভাষায় লেখা। তবে এইটুকু তিনি বুঝতে পেরেছেন যে শিলালিপির কথাগুলি হচ্ছে এমন কোনো উপাসনার মন্ত্র যা উচ্চারণ করলে মানুষ এই পৃথিবীতে হতে পারে সর্বশক্তিমান। বজ্র ভৈরবের মূর্তিকে সামনে স্থাপন করে সেই মন্ত্রগুলি সম্পূর্ণভাবে উচ্চারণ করতে হবে। আগেই বলেছি চুয়াং হচ্ছে জাদুকর। সে কেমন করে ওই মূর্তি আর শিলালিপির সন্ধান পেয়ে ওই দুটি দুর্লভ জিনিসকে হস্তগত করবার জন্য লালায়িত হয়ে ওঠে। মনমোহন বাবুরা যখন ব্রহ্মদেশে সেই জঙ্গল থেকে ফিরে আসছিলেন, তখনই চুয়াংয়ের সঙ্গে তার একবার আলাপ হয়েছিল। সেই সময় মনমোহন বাবুর কাছে সে বলেছিল ওই শিলালিপিখানি আর মূর্তিটি তার হাতে সমর্পণ করলে বিনিময়ে তিনি 50,000 টাকা পেতে পারেন। কিন্তু মনমোহন বাবু বা তার সঙ্গীরা কেউ দরিদ্র ছিলেন না। প্রশ্নতত্ত্ব নিয়ে আলোচনাই ছিল তাদের জীবনের একমাত্র সাধনা। কাজেই সেই প্রস্তাবে তাদের কেউই রাজি হয়নি। চুয়াং এতটা আশা করেনি, কাজেই সেই বেশি লোক নিয়ে মনমোহন বাবুদের কাছে গিয়ে প্রস্তাব করতে যেতে পারেনি। মনমোহন বাবুরা সেদিন ছিলেন রীতিমতো দলে ভারী, সুতরাং সেদিন চুয়াংকে বাধ্য হয়ে ইচ্ছার বিরুদ্ধে ফিরে আসতে হয়। মনমোহনবাবু বলেন তারা যখন জাহাজে চড়ে সমুদ্রপথে যাত্রা করেছেন, তখনও নাকি কখনো অজানা বোম্বেটে জাহাজ তাদের আক্রমণ করবার চেষ্টা করেছিল, কিন্তু সে চেষ্টাও সফল হয়নি। তারপর কলকাতায় ফিরে এসেও তারা নাকি নানা রকম বিপদের ওপর বিপদের মধ্যে গিয়ে পড়েছিলেন। তারপর একে একে মনমোহন বাবুর সঙ্গীত 3জন প্রত্নতাত্ত্বিকের অজানা উপায় মৃত্যু হলো, আর সঙ্গে সঙ্গে তাদের প্রত্যেকের ঘর থেকে চুরি গেল ব্রহ্মদেশ থেকে আনা সেই সব পুরাকীর্তির এক বা একাধিক নমুনা। কিন্তু সেই বজ্র ভৈরবের মূর্তি আর শিলালিপি আছে মনমোহন বাবুর কাছেই। চুয়াং তখনও সেটা জানত না, তাই সে প্রথমেই মনমোহন বাবুকে আক্রমণ করেনি। ওদিকে 3জন প্রত্নতাত্ত্বিকের অস্বাভাবিক মৃত্যুতে কলকাতার পুলিশ অত্যন্ত জাগ্রহ হয়ে উঠেছে দেখে চুয়াং এখান থেকে পৃষ্ঠভঙ্গ দিয়ে সরে পড়েছিল শ্যামদেশে। ইতিমধ্যে মনমোহন বাবু এখানে এসে আমার কাছে আশ্রয় নিয়েছিলেন, আর তার মুখে সব কথা শুনে মামলাটার নতুনত্ব দেখে উৎসাহিত হয়ে আমিও ছুটে গেলাম শ্যামদেশে চুয়াংয়ের খোঁজে।
সেখানে গিয়ে চুয়াং সম্বন্ধে অনেক তথ্যই সংগ্রহ করেছি। আর এও জেনেছি যে মূর্তি আর শিলালিপি মনোহন বাবুর কাছে আছে জেনে চুয়াং আবার এসে হাজির হয়েছে কলকাতা শহরে। 3 জন প্রত্নতাত্ত্বিকের প্রাণ গিয়েছে, এইবার হচ্ছে মনোহন বাবুর পালা। এখন আমাদের কি করা উচিত সুন্দরবাবু? সুন্দরবাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, অদ্ভুত মামলা, আমি কিছুই আন্দাজ করতে পারছি না। তবে এইটুকু কেবল বুঝতে পারছি যে অতঃপর মনোহন বাবুর ওপরে পুলিশের কড়া পাহারা রাখা দরকার। জয়ন্ত বললে, পুলিশের পাহারা বসেও চুয়াংকে কোনো দেশেই কেউ বাধা দিতে পারেনি। সে তার কর্তব্য পালন করতে কিছুমাত্র বিলম্ব করে না। সে ঠিক এই সময়ে সিঁড়ির ওপরে দ্রুত পদশব্দ জাগিয়ে ঘরের ভেতরে এসে প্রবেশ করলে মানিক। উত্তেজিত কণ্ঠে বললে, জয়, মনোহন বাবু এখনই আমাদের ফোন করেছিলেন। জয়ন্ত বিদ্যুৎ তাহতের মতো উঠে দাঁড়িয়ে বললে, কেন কেন কেন? মনোহন বাবুর বাড়ির সম্মুখে রাস্তার উপর দিয়ে আজ সন্ধ্যের পর থেকে খালি নাকি চিনেম্যানের পর চিনেম্যান আনামন করছে। ও পাড়ায় সারা বছরও 3-4 জনের বেশি চিনেম্যান দেখা যায় না। তিনি অত্যন্ত ভয় পেয়ে আমাকে ফোন করে জিজ্ঞাসা করছিলেন তুমি কলকাতায় ফিরে এসেছো কিনা। জয়ন্ত গম্ভীর স্বরে বললে, শুনলেন তো সুন্দরবাবু, আর কোনো প্রশ্ন করবেন না। এখনই একদল সশস্ত্র সেপাই নিয়ে মনোহন বাবুর বাড়িতে যাওয়ার ব্যবস্থা করুন। চলো মানিক, আমরা আর এখানে অপেক্ষা করতে পারি না। সুন্দরবাবু দলবল আসুক আর না আসুক, আমাদের এখনই গিয়ে হাজির হতে হবে ঘটনাস্থলে। বলতে বলতে সে মানিকের হাত ধরে টেনে ঘরের ভেতর থেকে ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে গেল। সুন্দরবাবু ভ্যাবাচাকার মতন এদিক ওদিক তাকিয়ে কেবলমাত্র বললেন, অবাক কাণ্ড বাবা। মনোমোহনবাবুর বাড়িখানা দেখতে দস্তুর মতো অদ্ভুত। তাকে চড়া স্তম্ভ বললেও ভুল হয় না। কিন্তু উচ্চতায় বাড়িখানা 5 তলা। প্রত্যেক তলায় মাত্র 2খানি করে ঘর। বাড়ির ভেতর দিকে প্রতি ঘরের সামনে দালান এবং 2 দিকে দালানের মাঝখান দিয়ে 5 তলা পর্যন্ত উঠে গেছে সিঁড়ির সার। বাড়ির বাইরের দিকে বারান্দা নেই। মনোমোহনবাবু চিরকুমার। প্রাচীন পুঁথি, শিলালিপি, মুদ্রা এবং সেকালে নানা জিনিস নিয়ে অল্প বয়স থেকে এত বেশি ব্যস্ত হয়ে আছেন, তাই বুঝি বোধ করি তিনি বিবাহের কথা ভাববার পর্যন্ত সময় পাননি। পাচক, বেয়ারা, দাসী ও দারোয়ানদের নিয়ে তিনি এই বাড়ির ভেতরে বসে যাপন করেন একান্ত শান্তিপূর্ণ জীবন। বাড়ির কাছে গিয়ে জয়ন্ত ও মানিক এদিক ওদিকে তাকিয়ে দেখলে, কিন্তু সন্দেহজনক কোনো চেহারা নজরে পড়ল না। বাড়ির সদর দরজায় পাহারা দিচ্ছিল এক শিখ দারোয়ান। জয়ন্তদের দেখি সে তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠে সেলাম ঠুকে জানালে যে মনোমোহন বাবু একতলার বৈঠকখানাতেই বসেই তাদের জন্য অপেক্ষা করছেন। বৈঠকখানার ভেতরে একালকার জিনিসের মধ্যে আছে কেবল একটি টেবিল, খানকয়েক চেয়ার ও একখানি কার্পেট। তাছাড়া বাকি সমস্তরই সঙ্গে জড়িত আছে সুদূর অতীতের স্মৃতি। ঘরখানাকে দেখলে বৈঠকখানা বলে কোনো সন্দেহই হয় না। মনে হয় যেন কোনো মিউজিয়ামের মধ্যে প্রবেশ করলাম। ঘরের সর্বত্রই বিরাজ করছে রীতিমতো একটা লণ্ডমণ্ড ভাব, যেন দুটো পাগলা ষাঁড় সেখানে ঢুকে পরস্পরের সঙ্গে লড়াই করতে করতে সমস্ত জিনিসপত্র চতুর্দিকে ছড়িয়ে ফেলে দিয়ে গেছে। ঘরের 2 দিকে দেওয়াল জুড়ে শ্রেণীবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কেবল মোটা মোটা বই ভরা আলমারির পর আলমারি। তাছাড়া সবখানেই বিষম বিশৃঙ্খলা। যেখানে যা থাকবার কথা না, ঠিক সেইখানেই আছে সেই জিনিসটা। কার্পেটের অধিকাংশ জুড়ে এলোমেলোভাবে দাঁড়িয়ে আছে ছোট বড় মাঝারি এবং ভাঙা বা আভাঙা পুরাতন পাথরের মূর্তির পর মূর্তি। দেখলেই বোঝা যায় মনোমোহনবাবু মূর্তিগুলোকে ঘরের ভেতরে এনে যেখানে রেখে পরীক্ষা করেছিলেন, তারা সেখানেই ঠিক সেই অবস্থাতেই পড়ে আছে আজ পর্যন্ত, এবং গৃহকর্তা এমন অবসর আর পাননি যে তাদের যথাস্থানে সরিয়ে বা সাজিয়ে রাখেন। টেবিলের ওপরে, চেয়ারের ওপরে, মেঝের ওপরে বিকীর্ণ হয়ে পড়ে রয়েছে অসংখ্য পুঁথিপত্র, প্রাচীন শিলালিপি বা তাম্রলিপি, সেকেলে বেরঙা ধাতুর থালা, বাটি বা অন্যান্য পাত্র এবং ভাঙাচোরা পাথরের টুকরা টাকরা প্রভৃতি। তার উপরের দিকে চোখ ফেরানো যায়, সেদিকেই নজর পড়ে খালি ধুলো ধুলো আর ধুলো। কোথাও কোথাও সেই ধুলো আবার 1 ইঞ্চি পুরু হয়ে জমে উঠবার সুযোগ পেয়েছে। টেবিলের সামনে
একখানি মাত্র চেয়ারের উপরে পুঁথিপত্র বা অন্য কোনো জিনিসের বদলে বিরাজ করছে একটি মনুষ্য মূর্তি। তিনিই হচ্ছেন পৃথিবী প্রসিদ্ধ প্রত্নতাত্ত্বিক মনমোহনবাবু। বেশ হৃষ্টপুষ্ট চেহারা। তার মাথার মাঝখান জুড়ে আছে মস্ত একটি গোলাকার টাক, কিন্তু টাক যেখানে শেষ হয়েছে সেখান থেকে আরম্ভ হয়েছে কাঁচায় পাকায় মেশানো প্রায় 2 স্কন্ধের শেষ পর্যন্ত বিস্তৃত লম্বা লম্বা চুল, এবং সেই চুলগুলোর এলোমেলো অবস্থা দেখে বুঝতে দেরি লাগে না যে তাদের উপর দিয়ে কখনো যাতায়াত করার স্পর্ধা রাখে না চিরুনি বা ব্রুশ। মনমোহনবাবুর মুখমণ্ডলের তলদেশটাও সমাচ্ছন্ন করে আছে আবক্ষলিপ্ত শুষ্র ও গুষ্প। ভদ্রলোক বোধহয় খালি চোখে ভালো দেখতে পান না, কারণ তার নাকের উপরে হচ্ছে দুখানা বিষম পুরু কাঁচওয়ালা চশমা। সেই চশমার কাঁচের পেছনে এবং অত্যন্ত রোমস 2 ভুরুর ছায়া দেখা যাচ্ছে কেমন যেন অন্যমনস্ক ও তন্দ্রাতুর অথচ বুদ্ধির তীক্ষ্ণতা মাখা 2টি আশ্চর্য চোখ। মনমোহনবাবুর পরনে একটি খাকি রঙের শার্ট এবং সেটি বোতামহীন বলে তার তলা থেকে উঁকি মারছে বেশ একটা মলিন গেঞ্জি। তিনি যে আধময়লা কাপড়খানি পরেছেন সেখানে হাঁটুর নিচে পর্যন্ত এসে পায়ের দিকে আর এগোতে চেষ্টা করছে না। জয়ন্তের মুখে আমরা শুনেছি মনমোহনবাবু নাকি একজন অতিশয় ধনবান ব্যক্তি, কিন্তু তার দিকে দৃষ্টিপাত করলে মনে হয় তিনি যেন একজন আতপাগলা স্বল্প মাইনার স্কুল মাস্টার ছাড়া আর কিছুই নন। জয়ন্ত ও মানিককে ঘরের ভেতরে আসতে দেখেই মনমোহনবাবু তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠলেন এবং অত্যন্ত ব্যস্তভাবে দুখানা চেয়ারের উপর থেকে কতগুলো পুঁথিপত্র ঠেলে ঘরের মেঝে দুমদাম শব্দে ফেলে দিলেন। তারপর অত্যন্ত খুশি কণ্ঠে বললেন, আসুন জয়ন্তবাবু, আসুন মানিকবাবু, আপনাদের দেখে আমার ধরে যেন প্রাণ ফিরে এলো। জয়ন্ত মানিক এই অদ্ভুত ঘরের সঙ্গে আগে থেকেই পরিচিত ছিল, কাজী তারা গিয়ে আসন গ্রহণ করলে বেশ সহজ পাবে। জয়ন্ত বললে, কি ব্যাপার মনমোহনবাবু, হঠাৎ আপনি এতটা ভয় পেয়েছেন কেন? মনমোহনবাবু মাথা নাড়তে নাড়তে তাই 2 চক্ষু বিস্ফারিত করে বললেন, বলেন কি মশাই, ভয় পাবো না? যে পাড়ায় 9 মাসে 6 মাসে মঙ্গলীয় চেহারা দেখা যায় 1-8 জন, সেখানে কিনা আজ রাস্তার উপর দিয়ে দেখছি দলে দলে চিনেম্যানের শোভাযাত্রা। জানেন তো, আমার 3 প্রত্নতাত্ত্বিক শিষ্য সতীশ, জ্যোতিষ আর মৃগাঙ্ক হঠাৎ মারা পড়েছে রহস্য অন্যরূপ উপায়। আপনি নিজেই সন্দেহ প্রকাশ করে গিয়েছেন যে বেচারীরা ইহলোক থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে সেই ভয়ানক চিনেম্যান চুয়াংয়ের ষড়যন্ত্রে। বর্মায় একদিন মাত্র চুয়াংকে তো চোখে থেকেছিলাম, কিন্তু আজও মাঝে মাঝে দুঃস্বপ্ন সেই ভয়াবহ মূর্তিকে দেখে শিউরে উঠে আর চমকে না জেগে থাকতে পারি না। এই পাড়ায় হঠাৎ চীনে পল্টনের শোভাযাত্রা, বলেন কি মশাই, ভয় পাবো না আবার? জয়ন্ত বললে, আমরা যখন এসে পড়েছি তখন আপনার আর কোনো ভয়ের কারণই নেই। মনমোহনবাবু বললেন, ভয়ের কারণ আছে কিনা জানি না, তবে আপনাদের দেখে আমি কতটা আশ্বস্ত হয়েছি বটে। কিন্তু আমরা এখানে এসে পথের উপরে একটা চিনেম্যানকে তো আবিষ্কার করতে পারলাম না। আগে হ্যাঁ, আমিও সেটা লক্ষ্য করেছি। 5তলা ঘরের জানলার ধারে আমি দূরবীন নিয়ে দাঁড়িয়েছিলাম। আমিও দেখেছি পথের উপর থেকে হঠাৎ অদৃশ্য হয়ে গেছে চীনাম্যানদের শোভাযাত্রা। তাই তো আমি কতটা ভরসা পেয়ে নেমে এসে বৈঠকখানায় আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু চীনাম্যানগুলো কেনই বা দৃশ্যমান হলো আর কেনই বা হঠাৎ এমন অদৃশ্য হলো তার কারণ কিছু বুঝলাম না। এও যেন একটা মস্ত রহস্য বলে মনে হচ্ছে। আচ্ছা মনমোহনবাবু, আপনার দূরবীনের ভেতরে রাস্তায় চুয়াংয়ের মতন কোনো চেহারা ধরা পড়েছে কি? বলেন কি মশাই, চুয়াংয়ের দেখা পেলে এতক্ষণে আমি আপনাকে সে কথা জানাতাম না? মোটেই নয়, মোটেই নয়। চুয়াং ফুয়াং কাউকে আমি দেখিনি, কেবল দেখেছি দলে দলে অচেনা চীনাম্যান। জয়ন্ত কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। তারপর সে খুব মৃদু স্বরে ধীরে ধীরে বললে, মনমোহনবাবু, যতটা পারেন চুপি চুপি কথা কইবেন। শ্যামদেশে গিয়ে চুয়াংয়ের যে ইতিহাস আমি সংগ্রহ করেছি তা হচ্ছে ভয়ঙ্কর। চুয়াং যার উপরে দৃষ্টি দেয় তার ঘরের দেওয়ালগুলো পর্যন্ত যেন মানুষের কথা শুনতে পায়। কিন্তু একটা কথা আপনাকে আমি জিজ্ঞেস করি, সেই বজ্রভৈরবের মূর্তি আর শিলালিপিখানা কি এই বাড়ির ভেতরেই আছে? মনমোহনবাবু সামনের দিকে ঝুঁকে পড়ে জয়ন্তের কানে কানে বললেন, মোটেই নয়, মোটেই নয়।
আপনার কথা মতো সেই দুটো বিপজ্জনক জিনিসকে আমি ব্যাংকের সেফ ডিপোজিট ভল্টে রেখে এসেছি। এমন সময় বাইরের রাস্তায় শোনা গেল সুন্দরবাবুর উচ্চ কণ্ঠস্বর। জয়ন্ত, ও জয়ন্ত, এটাই কি মনমোহন বাবুর বাড়ি? তুমি কি এখানে আছো? তারপরেই সজোরে শোনা গেল কয়েকটা সদর্প এবং সবুজ পায়ের খটখট আওয়াজ। জয়ন্তের ইঙ্গিতে মানিক তাড়াতাড়ি উঠে দ্রুতপদে বাইরে গিয়ে বললেন, চুপ সুন্দরবাবু, চুপ। অপরাধী গ্রেপ্তার করতে এসেছেন, চেঁচিয়ে এখানে আকাশ পাঠাবেন না। সুন্দরবাবু ভরকে গিয়ে বললেন, বেশ, তাহলে আমি এই মুখ বন্ধ করলাম। আপনাদের সঙ্গে 6জন সিপাহী এসেছে দেখছি, ওদের নিয়ে চটপট ভেতরে ঢুকে পড়ুন। দারোয়ান, তুমি সদর দরজা ভেতর থেকে বন্ধ করে দাও। সিপাহীদের নিয়ে তুমি এই দরজার ঠিক পেছনে বসে থাকো। আসুন সুন্দরবাবু, আপনার সঙ্গে মনমোহনবাবুর পরিচয় করিয়ে দিই। বৈঠকখানায় ঢুকে চারিদিকে সচকিত দৃষ্টি নিক্ষেপ করে সুন্দরবাবু বলে উঠলেন, এমন অসম্ভব ঘর তো জীবনে আমি কখনো দেখিনি। এ ঘরের ভেতরে কি ভূমিকম্প হয়েছে? মনমোহনবাবু আবার উঠে দাঁড়িয়ে আর একখানা চেয়ারের উপর থেকে মাঝারি আকারের একটা বুদ্ধ মূর্তিকে নামাতে নামাতে বললেন, বলেন কি মশাই, এই ঘরের ভিতরে ভূমিকম্প হলে আমি কি আর বাঁচব? মোটেই না, মোটেই না। এই ঘরে সঞ্চিত হয়ে আছে আমার সারা জীবনের সাধনার ধন। বসতে আজ্ঞা হোক মশাই, এই চেয়ারে বসতে আজ্ঞা হোক। সুন্দরবাবু যেন মনমোহনবাবুর কথা শুনতেই পেলেন না। মহাবিশ্বে ঘরের নানা দিকে দৃষ্টি সঞ্চালন করতে করতে বললেন, ওরে বাবা, এ আবার আমি কোথায় এসে পড়লাম? মানিক বললে, আপনি ধাপপাড়া গোবিন্দপুরের কোনো বাড়িতে আসেননি, আপনি এসেছেন প্রত্নতাত্ত্বিক মনমোহনবাবুর বাড়িতে। ইনিই হচ্ছেন মনমোহনবাবু। মনমোহনবাবু সবিনয়ে সুন্দরবাবুকে নমস্কার করলেন, কিন্তু সুন্দরবাবু তাকে প্রতি নমস্কার করতে ভুলে গেলেন, কারণ সে মুহূর্তেই তার দৃষ্টি পড়ল মনমোহনবাবুর পায়ের দিকে। দুই ভুরু কপালের দিকে ঠেলে তুলে তিনি বললেন, আমি কি আজ উল্টো রাজার দেশে এসে পড়েছি? হ্যাঁ মশাই, আপনার দু পায়ে দু রঙের চটি জুতো কেন? এখানকার সব নিয়মই কি সৃষ্টি ছাড়া নাকি? মনমোহনবাবু হেঁট হয়ে নিজের পায়ের দিকে তাকিয়ে লজ্জিত কণ্ঠে বললেন, বলেন কি মশাই, তাই তো, ঠিকই তো বলেছেন। আমার এক পায়ে দেখছি ব্রাউন আর এক পায়ে দেখছি কালো রঙের ছুটি। না, চাকর বাকরদের নিয়ে আর পারা গেল না। জয়ন্ত হেসে বললে, পায়ে জুতো পরেছেন আপনি নিজে, চাকর বেচারীদের দোষ কি বলুন? তারাই কি আপনার পায়ে জুতো পরিয়ে দেয়? মোটেই নয়, মোটেই নয়। জুতো পরি আমি নিজেই, কিন্তু আজ আমি জুতো পরেছি ঠিক একটি আস্ত গাধার মতো। নিকুচি করেছি দু পায়ের দুরকম জুতোর। চুলোয় যাক, চুলোয় যাক। বলতে বলতে তিনি দুই হাতে দুই পায়ের জুতো সজোরে খুলে ফেলে চিৎকার করে উঠলেন, এই ভূতো, এই মোনা, হতবাকারা এতদিন ধরে আমার বাড়িতে চাকরি করছিস, তবে এতক্ষণে দেখতে পাসনি আমি দু পায়ে পরেছি দু রঙের জুতো? না, 10 জনের সামনে তোরাই আমার মাথা হেড করবি দেখছি। শিগগির নিয়ে আর এক রকমের একজোড়া জুতো। দেরি করলে আর বাঁচবি নে, গালাগাল দিয়ে ভূত বাগিয়ে দেবো। ভূতই হোক আর মোনাই হোক, কে একজন অত্যন্ত তৎপরতার সঙ্গে ঘরের ভেতরে এসে মনমোহনবাবু দুই পায়ে পরিয়ে দিয়ে গেল একজোড়া বার্নিশ করা কালো জুতো। মনমোহনবাবু তৎক্ষণাৎ অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, ওরে, তুই আজ আমার মান বাঁচালি। ভদ্রলোকদের সামনে আরেকটু হলে আমার মাথা হেট হয়ে গেছিল আর কি। এই নিয়ে বকশিস, যা বিদায় হয় এখান থেকে। বলে তিনি পকেট থেকে একখানা 2 টাকার নোট বার করে ভৃত্যের দিকে নিক্ষেপ করলেন, এবং সঙ্গে সঙ্গে ভৃত্যও গাল ভরা হাসি হাসতে হাসতে তাড়াতাড়ি ঘর থেকে অদৃশ্য হয়ে গেল। মানিক বললে, আপনার বাড়িতে আমাকে একটা চাকরি দেবেন মনমোহনবাবু? মোটেই নয়, মোটেই নয়। আমার বাড়িতে আপনি চাকরি করবেন? বলেন কি মশাই? আমি বেশ বুঝতে পারছি মনমোহনবাবু, আপনার বাড়ির চাকর বাকররা মাস মাইনের ওপরেও রোজই বোধ হয় 5-10 টাকা বকশিস পায়। এমন আশ্চর্য বাড়িতে চাকরি করাটাও তো সৌভাগ্য। আমাকে এখানে একটা চাকরি দেবেন মনমোহনবাবু? মনমোহনবাবু নিজের চেয়ারের ওপরে ধপাস করে বসে পড়ে মাথা নাড়তে নাড়তে বললেন, মোটেই নয়, মোটেই নয়। আপনি আমাকে পাগল ভেবে ঠাট্টা করছেন মানিকবাবু।
আপনাকে চাকরি দেওয়ার স্পর্ধা কোনোদিনই আমার হবে না। জয়ন্তবাবু, আপনি চুপ করে আছেন কেন? বোধহয় আমি ভারী ছেলে মানুষই করে ফেলেছি, তাই নয়? জয়ন্ত বললে, ওসব কথা এখন রাখুন মনোমোহন বাবু। মাথার ওপরে ঝুলছে যখন মহা বিপদের খাড়া, তখন বাজে কথায় সময় নষ্ট করে কোনো লাভ নেই। সুন্দরবাবু, আপনি কি খেয়ে দেয়ে এখানে এসেছেন? সুন্দরবাবু বললেন, খেয়ে দেয়ে এখানে আসবো মানে? আমি কি রাত 12টার আগে কোনোদিন খাই? আর খেয়ে দেই বা এখানে আসবো কেন বলো দেখি? জয়ন্ত বললে, কারণ হয়তো আজ সারা রাতই আমাদের এখানে অত্যন্ত সচেতন হয়ে বাস করতে হবে। সুন্দরবাবু চমকে উঠে বললেন, শূন্য উদরে বাইরে কোথাও রাত্রিবাস করার অভ্যেস আমার একেবারেই নেই। এখানে যদি রাত্রিবাস করতে হয় তাহলে বাড়িতে গিয়ে এখনই আমার খেয়ে আসা উচিত। মনমোহনবাবু অতিশয় অপরাধীর মতন তাড়াতাড়ি বলে উঠলেন, বলেন কি মশাই, আমাকে রক্ষা করতে এসে আপনাদের কি উপোস করতে হবে? মোটেই নয়, মোটেই নয়। আমি এখনই আপনাদের খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। আজ আপনারা আমার অতিথি। জয়ন্ত বললে, সে কথাই ভালো। খাওয়া দাওয়ার পরে আমরা এই ঘরে বসেই বিশ্রাম করব। রাত প্রায় 12টার পরে খাওয়া দাওয়া সঙ্গ করে সকলে আবার এসে বসল বৈঠকখানায়। অতিরিক্ত আহার্য গ্রহণ করায় সুন্দরবাবুর অতি বৃহৎ ভুঁড়িটি আজ আবার স্ফীত এবং ভারী হয়ে উঠেছে অধিকতর। যেন সে ইউনিফর্মের বন্ধন ঠেলে বাইরে আত্মপ্রকাশ করবার চেষ্টা করছিল ক্রমাগত। বুড়িকে সান্ত্বনা দেওয়ার জন্য তার উপরে হাত বুলোতে বুলোতে সুন্দরবাবু কৃত্রিম বিরক্তিস্বরে বললেন, এ আপনার ভারী অন্যায় কিন্তু মনোমোহনবাবু। মনোমোহনবাবু ব্যস্তভাবে বললেন, বলেন কি মশাই, না জেনে শুনে আমি কি কোনো খারাপ কাজ করে ফেলেছি? না জেনে শুনে কেন, যে অপরাধ করেছেন জেনে শুনেই করেছেন। আমি জেনে শুনে অপরাধ করেছি? মোটেই নয়, মোটেই নয়। অতিথিদের প্রাণবধ করবার জন্য জোর করে এত বেশি খাবার খাইয়ে দেওয়া কি আপনার উচিত হয়েছে? রক্ষে পাই এই কথা? বলেই মনমোহনবাবু হো হো হরপে অট্টহাস্য করে উঠলেন। আমি এখন কি করি বলুন দেখি? আমার যে এখনই লম্বা হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে পড়বার ইচ্ছে হচ্ছে। তা এমনই আপনার ঘরের দশা, একখানা পা রাখবার জায়গা নেই। এখানে লম্বা হয়ে শোবার চেষ্টা দুশ্চেষ্টা মাত্র। মানিক বললে, সুন্দরবাবু, আমরা এখানে লম্বা হয়ে শুতে আসিনি, সোজা হয়ে বসে রাত জেগে পাহারা দিতে এসেছি। কিসের পাহারা বাবু? শত্রু কোথায়? রাস্তায় জন কয়েক চিনেম্যান দেখলেই কি বুঝে নিতে হবে যে আজ রাতে তারা দল বেঁধে এই বাড়িখানাকে আক্রমণ করবে? নিতান্তই আজ মনোমোহন বাবুর নুন খেয়ে ফেলেছি, তাই অত্যন্ত চক্ষু লজ্জার খাতিরও এখানে হাজির আছি। নইলে অকারণে এখানে আমি রাত কাটাতে রাজি হতাম না। উহ, কি ঘুমটাই পেয়েছে রে বাবা। বলতে বলতে অর্ধ নিমিলিত্র নেত্রে সুন্দরবাবু মস্ত একটা হাই তুলে ফেললেন। জয়ন্ত বললে, সুন্দরবাবু, চুয়াং আর তার দলকে আপনি চেনেন না। পৃথিবীর প্রায় সব দেশেরই পুলিশ চুয়াংকে জানে, তবু আজ পর্যন্ত কেউ তাকে ধরতে পারেনি। চুয়াং কাজ হাসিল করে প্রায় প্রকাশ্যই, কিন্তু তাকে ধরতে গেলেই সে মিলিয়ে যায় হাওয়ার মতো। মনোমোহনবাবু যথাসময়ে আমাদের খবর দিয়ে বড় বুদ্ধিমানের কাজ করেছেন। সে আজ এখানে নিজে আসবে কিনা জানি না, কিন্তু যদি আসে আর আমরা যদি তাকে গ্রেপ্তার করতে পারি, তাহলে নাম আর পদোন্নতি হবে আপনারই। কারণ বরাবরের মতন এবারেও আমি থাকবো যবনিকার অন্তরালে। গোয়েন্দাগিরি হচ্ছে আমার শখ, আমার পেশা নয়। অতএব আর বাক্য ব্যয় না করে আপনি দয়া করে ওই বড় চেয়ারখানার উপরে গিয়ে বসুন। বসে বসে ঘুমাতে পারেন, ঘুমন। দরকার হলেই যথাসময়ে আপনাকে জাগিয়ে দেব। সুন্দরবাবু আর কিছু না বলে বড় চেয়ারখানাকে টেবিলের সামনে টেনে আনলেন। তারপর চেয়ারের উপরে বসে টেবিলের উপরে মাথা রাখতে গিয়ে তন্দ্রার্থ চোখে দেখলেন সেখানে 5-7 টুকরো বিবর্ণ ধাতুর গোল গোল চাকতি পড়ে গেছে। তিনি অবহেলা ভরে সেগুলোকে হাত দিয়ে ঠেলে টেবিলের ওপর থেকে ফেলে দিতে গেলেন। মনোমোহনবাবু হা হা করে উঠে সবেগে টেবিলের উপরে ঝাঁপিয়ে পড়ে বললেন, করেন কি মশাই, করেন কি? আপনি তো সব বিদেশি লোক দেখছি। কেন, হলো কি? মনোমোহনবাবু এবার ক্রুদ্ধ কণ্ঠে বললেন, হলো কি? বলেন কি মশাই, এগুলো কি জানেন? প্রাচীন স্বর্ণ মুদ্রা,
সম্রাট সমুদ্রগুপ্তের, সম্রাট হর্ষবর্ধন স্বর্ণমুদ্রাও আছে এর মধ্যে। আজ এর এক একটির দাম লক্ষ লক্ষ টাকার চেয়েও বেশি। এর প্রত্যেকটি হচ্ছে অমূল্য। এক একটি রাজ্যের বিনিময়েও এমন একটি স্বর্ণমুদ্রা আপনি কিনতে পারবেন না। সুন্দরবাবু তন্দ্রা গেল ছুটে। তার দুই চক্ষু হয়ে উঠল ছানা পড়া মতো। কিছুক্ষণ হতবম্বের মতন বসে থেকে তিনি বললেন, এই রাবিশগুলো হচ্ছে সোনার টাকা? জয়ন্ত বললে, সোনার টাকা নয় সুন্দরবাবু, এর এক একটির দাম কোহিনূরের চেয়েও বেশি। মনমোহন বাবু এমন সব অমূল্য জিনিসকে এভাবে অযত্নে এখানে ফেলে রেখেছেন? মনমোহন বাবু উত্তেজিত কণ্ঠে বললেন, মোটেই নয়, মোটেই নয়। এই ঘরের কোনো কিছুকে আমি অযত্নে ফেলে রাখিনি। এই ঘরের মধ্যে যা কিছু দেখছেন তার প্রত্যেকটিকেই আমি আমার প্রাণের চেয়েও বেশি মূল্যবান মনে করি। অবশ্য এদের ওপরে আজ ধুলো পড়েছে, বহু শতাব্দীর অবহেলায় এদের রং গেছে চলে, কিন্তু তাতে কি হয়েছে মশাই? মানুষ খালি বাইরের রূপ দেখতে চায়, ভেতরে মূল্য বোঝে না, তাই পদে পদে সে করে অবিচার। সুন্দরবাবু লজ্জিত কণ্ঠে বললেন, মাফ করবেন মনমোহন বাবু, আপনার এই আশ্চর্য ঘরে বসে আমি প্রায় উদ্ভ্রান্তের মতো হয়ে গেছি। এইবারে বুঝতে পারছি হয়তো এখানকার প্রত্যেক ধূলিকণা হচ্ছে হীরের কণার মতো। এমন বাড়িতে ডাকাত এসে হানা দেবে না? দেবেই তো, দেবেই তো। ওগুলিকে আপনি দয়া করে সরিয়ে রাখুন মনমোহন বাবু। আমি এইবারে ওখানে মাথা রেখে একটুখানি ঘুমোবার চেষ্টা করব। ওরে বাবা, কি ঘুমি যে পেয়েছে! সম্রাট সমুদ্রগুপ্তের প্রেতাত্মা এখন যদি এসে বলেন তুমি ঘুমিও না, আমি তোমাকে লক্ষ স্বর্ণমুদ্রার পুরস্কার দিচ্ছি, তাহলেও আমি 1 মিনিট জেগে থাকতে রাজি হব না। বলতে বলতে তার মাথা টেবিলের উপরে অবশ হয়ে লুটিয়ে পড়ল। জয়ন্ত উঠে দাঁড়িয়ে ঘরের আলো নিভিয়ে দিয়ে বললে, ব্যাস, আর কোনো কথা নয়। হয়তো আজ আমাদের খালি কাদা ঘেটে সারাটাই সার হবে, তবু আমাদের সহ্য করতে হবে আজকে রাত্রি জাগরণের সমস্ত কষ্টই। উপায় নেই। চুয়াং হচ্ছে একটা বিভীষণ অপদেবতার মতো। জাগ্রত হয়ে বসেছিল কেবল জয়ন্ত আর মানিক। প্রায় শেষ রাত্রির স্তব্ধতাকে তখন বিদীর্ণ করছিল সুন্দরবাবুর এবং মনমোহন বাবুর উচ্চ নাসিকা গর্জন। তাদের কার নাসিকা যে বেশি হুঙ্কার দিতে পারে সে কথা হিসাব করে বলা সহজ নয়। জয়ন্তের শ্রবণ শক্তি অত্যন্ত তীক্ষ্ণ। তার মনে হলো ওপরতলা থেকে যেন কিরকম একটা সন্দেহজনক শব্দ শোনা যাচ্ছে। সে কান পেতে আরো ভালো করে শুনতে লাগলো। তারপরেই হঠাৎ তার সমস্ত সন্দেহকে বিলুপ্ত করে দিয়ে ওপরতলায় জেগে উঠল যেন কোনো একটা গুরুভার জিনিসের পতন শব্দ। জয়ন্ত এক লাফে দাঁড়িয়ে উঠে ডাকলে, মানিক, মানিক। মানিক বললে, আমাকে ডাকতে হবে না, আমি প্রস্তুত। সুন্দরবাবু, সুন্দরবাবু। কে ডাকে বাবা? জেগে উঠুন, সেপাইদের ডেকে নিয়ে শিগগির ওপরতলায় চলুন। কেন, হলো কি? আপনার কথার জবাব দেওয়ার সময় আর নেই। আমি আর জয়ন্ত উপরে চললাম, আপনিও হেলে ভালো হয়। দোতলা ও তেতলায় কারো সারা বা দেখা পাওয়া গেল না, কিন্তু 4 তলায় উঠে জয়ন্ত আবিষ্কার করলে সিঁড়ির বাম পাশের ঘরের দরজা খোলা রয়েছে। অথচ মনমোহন বাবুর মুখে সে আগেই শুনেছিল যে তিনি তার বাড়ির সব ঘরের প্রত্যেক দরজাতেই আজ কুলুপ লাগিয়ে রেখেছেন। ঘরের ভেতরে ঢুকে আলো জেলে তাড়াতাড়ি চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে জয়ন্ত বললে, যে দেখো মানিক, কারা এখানে এসে আসবাবপত্তর ঘাটাঘাটি করে গেছে। ওই দেখো, একটা ট্রাঙ্ক ওখানে উল্টে পড়ে রয়েছে। খুব সম্ভব নিচে থেকে আমরা ওইটাই পড়ে যাওয়ারই শব্দ শুনতে পেয়েছিলাম। এ ঘরে কেউ নেই, শিগগির 5 তলা চলো। ইতিমধ্যে সুন্দরবাবু ও মনমোহন বাবুর সঙ্গে সঙ্গে সেপাহীরাও ওপরে এসে হাজির হলো। সকলে মিলে 5 তলায় গিয়ে দেখলে 2 দিকে দুটো ঘরেরই দরজা খোলা, এবং দুটো ঘরেরই জিনিসপত্র নিয়ে যে টানাটানি করা হয়েছে তারও যথেষ্ট প্রমাণ পাওয়া গেল। জয়ন্ত দ্রুত পদে একবার 5 তলার ওপরকার ছাদে উঠেও ঘুরে এসে বললে, ছাদের ওপরেও জনপ্রাণী নেই। মনমোহনবাবু বললেন, কি আশ্চর্য! তবে 3-3টে ঘরের কুলুপ খুলে জিনিসপত্র তছনছ করলে কে? সুন্দরবাবু বললেন, চোর এলো আর পালালি বা কেমন করে? জয়ন্ত রাস্তার ধারের একটা জানলার দিকে অঙ্গুলি নির্দেশ করলে।
সুন্দরবাবু সবিস্ময়ে বললেন, অত উঁচু জানলার লোহার গড়াত কেটে ঘরের ভেতরে চোর ঢুকেছে? এও কি সম্ভব? মনমোহনবাবু বললেন, বলেন কি মশাই, এই জানলাটা মাটি থেকে বোধহয় 60 ফুটের কম উঁচু হবে না। আর বাইরে থেকে জানলার কাছে আসবার কোনো উপায় নেই। আমার বাড়ির বাইরেটা একেবারে ন্যাড়া, কোথাও বারান্দা পর্যন্ত নেই। জয়ন্ত খানিকক্ষণ অবাক হয়ে জানলার দিকে বাইরের দিকে তাকিয়ে স্থিরভাবে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে জিজ্ঞাসা করলে, মনমোহনবাবু, বাইরের রাস্তার দিকে দেওয়ালের গায়ে নিচে থেকে ওপর পর্যন্ত কোনো জলের পাইপ টাইপ কিছু আছে কি? মোটেই নয়, মোটেই নয়। সরীসৃপ ছাড়া আর কোনো জীব আমার বাড়ির দেওয়াল বেয়ে 5 তলার উপরে উঠতে পারবে না। জয়ন্ত সচকিত কণ্ঠে বললে, কি বললেন? সরীসৃপ? আগে হ্যাঁ, রাস্তা থেকে এত উঁচুতে দেওয়াল বেয়ে উঠতে পারে কেবল সরীসৃপরাই, অর্থাৎ টিকটিকি, গিরগিটি আর সাপটাপের মতো প্রাণী। জয়ন্ত অস্ফুট কণ্ঠে যেন নিজের মনে মনে বললে, সরীসৃপ, সরীসৃপ। মনমোহনবাবু বললেন, শুনেছি চুয়াং নাকি একজন নামজাদা জাদুকর। হয়তো একথা মিথ্যে নয়। আমার বাড়িতে আজ যদি সে সত্যি এসে থাকে তাহলে নিশ্চয়ই এসেছে ভোজবাজির সাহায্যে। জয়ন্ত বললে, সুন্দরবাবু, একবার এখানে এসে দেখে যান। কি আর দেখব ভাই, আমি তো হতমম্ব হয়ে গেছি। বলতে বলতে তিনি এগিয়ে জানলার কাছে এসে দাঁড়ালেন। জয়ন্ত জানলার বাইরের দিকে হাত বাড়িয়ে আঙুল দিয়ে দেখিয়ে বললে, ওই কার্নিশটা দেখেছেন কি? দেখুন, ওর দু জায়গায় দুটো দাগ বালির ভেতরে গভীরভাবে বসে গেছে। তাই তো জয়ন্ত, তাই তো। মনে হচ্ছে যেন দুগাছা মোটা দড়ির দাগ। দাগ দুটো নতুন। হ্যাঁ, তার মানে হচ্ছে নিচে থেকে দড়ি বেয়ে কেউ বা কারা এই জানলা পর্যন্ত এসে উঠেছে, তারপর জানলার গরাত কেটে প্রবেশ করেছে ঘরের ভেতরে। আগে নিশ্চয়ই এই জানলার গড়াতেও দড়ি বাঁধতে হয়েছে, কিন্তু সেটা বাঁধলে কে? ডানা না থাকলে কেউ তো আর 60 ফুট ওপরে এসে জানলায় দড়ি বেঁধে যেতে পারে না। হ্যাঁ সুন্দরবাবু, সেটাই হচ্ছে আসল সমস্যা। জানলায় দড়ি বাঁধলে কে? এক, সন্দেহ করতে পারি মনমোহন বাবুর বাড়ির ভেতরে কোনো বিশ্বাসঘাতক লোক আছে, সেই ওপর থেকে দড়ি নিচের দিকে ঝুলিয়ে দিয়েছে। কিন্তু এই সন্দেহ শুদ্ধ হতে পারে না, কারণ মনমোহন বাবু নিজেই এ দরজা বাইরে থেকে বন্ধ করে গিয়েছিলেন, আর আমরাও এসে দেখছি দরজা বাইরে থেকে বন্ধই রয়েছে। ঘরের ভেতর দিকে একটা জানলার কাটা গড়াতেও আমরা দেখেছি। তার মানে চোর বাইরে থেকে ঘরের ভেতরে ঢুকে বাড়ির অন্দরের দিকে একটা জানলা কেটে তবেই ওদিকে গিয়ে 5 তলা আর 4 তলা ঘরে খুলতে পেরেছে। বাড়ির ভেতরে কোনো বিশ্বাসঘাতক থাকলে চোর বা চোরদের এত কষ্ট স্বীকার করতে হতো না। সুতরাং আমাদের ধরেই নিতে হবে যে বাইরের চোর অদ্ভুত কোনো উপায়ে এই জানলায় দড়ি সংলগ্ন করে ঘরের ভেতরে প্রবেশ করেছে। কিন্তু দড়ি সংলগ্ন করলেও কেমন করে? 1 তলা 2 তলা কিংবা না হয় 3 তলার ছাদ পর্যন্ত ধরলাম কোনো রকমে হুক লাগানো দড়ি ওপর দিকে ছুঁড়ে বাড়ির জানলায় বা কোনো পাঁচিলে সংলগ্ন করা যায়, কিন্তু 60 ফুট উঁচু জানলায় কোনো মানুষ কি হুক লাগানো দড়ি ছুঁড়ে সংলগ্ন করতে পারে? এটা হচ্ছে একেবারেই অসম্ভব ব্যাপার। আমিও আপনারই মতো হতভম্ব হয়ে গেছি সুন্দরবাবু। তবে কি জানেন, মনমোহন বাবু নিজেই একটা সুন্দর ইঙ্গিত দিয়েছেন। ইঙ্গিত আবার কি? সরীসৃপ। জয়ন্ত, তুমি দেখছি এইবার একবারে পাগলামি শুরু করলে। এই জানলার কাজ পর্যন্ত এসে কোনো মানুষ এক গাছা দড়ি বেঁধেছে, তার সঙ্গে সরীসৃপের কি সম্পর্ক থাকতে পারে? মানিকও বললে, জয়, ওই সরীসৃপ কথাটা নিয়ে তুমি এত বেশি মাথা ঘামাচ্ছ কেন বলো দেখি? এর মধ্যে কি রহস্য আছে? জয়ন্ত হাসতে হাসতে বললে, কিছু না, কিছু না। আমি বলছিলাম কথার কথা মাত্র। তবে সরীসৃপ শব্দটা আমার যে খুব ভালো লেগেছে এই কথাটা স্বীকার করতে আমি বাধ্য। মনমোহনবাবু মাথা নাড়তে নাড়তে বললেন, মোটেই নয়, মোটেই নয়। সরীসৃপ শব্দ কি মশাই? সরীসৃপ যাত্রাই হচ্ছে আমার চোখের বালি। তাদের দেখলেই আমার সারা গা কিলবিল করে ওঠে। জয়ন্ত বললে,
সরীসৃপ নিয়ে আপনারা আর মাথা ঘামাবার চেষ্টা করবেন না মনোমনবাবু। আপাতত আজকের ঘটনাটা তলিয়ে বুঝুন। আমার দৃঢ় বিশ্বাস চুয়াং তার দলবল নিয়ে আজ আপনার বাড়ির ভেতরে এসেছিল কোনো রকম অদ্ভুত উপায়। আর সে যে কিসের সন্ধানে এসেছিল সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। সে এসেছিল সেই বজ্র ভৈরবের মূর্তি আর শিলালিপিখানা চুরি করতে। পাঁচতলা আর চারতলার ঘরের ভেতরে ঢুকে সদল বলে সে খুঁজছিল সেই শিলালিপি আর বজ্র ভৈরবকে। হয়তো সে আজ সমস্ত বাড়িখানায় খানা তালাশ করত, কিন্তু আমরা এখানে হাজির ছিলাম বলেই আর তার চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে আমরা তো প্রতিদিন আপনার সঙ্গে থাকতে পারবো না। চুয়াং হচ্ছে সাক্ষাৎ শয়তান, সে সব করতে পারে। তাই এখন আপনার কি উচিত জানেন? মনমোহনবাবু সবাই বললেন, বলুন জয়ন্তবাবু, আমি তো আপনারই আশ্রয় নিয়েছি। যদি প্রাণে বাঁচতে চান তাহলে কিছুদিন আমার আতিথ্য স্বীকার করুন। বলেন কি মশাই, আপনার কথার অর্থ আমি কিছু বুঝতে পারছি না। আমার কথার অর্থ হচ্ছে এই যে আপনি কিছুদিন আমার বাড়িতে গিয়ে বাস করুন। আপনিও বিবাহ করেননি, আমারও বাড়িতে বাসন মাজা দাসী ছাড়া আর কোনো নারী নেই। সুতরাং আপনার কোনোই অসুবিধা হবে না, বরং আমাদের কাছে আপনি সুরক্ষিত হয়েই থাকবেন। মনমোহনবাবু কাচুমাচু মুখে বললেন, আমি 20 রকম ভাষা জানি বটে, কিন্তু এসব ব্যাপার বোঝবার মতো বিদ্যে আমার পেটে নেই। লেখাপড়ি করি আর পুরনো জিনিসপত্র ঘাঁটি। এর বাইরে পড়ে আছে সারা পৃথিবীর অনেক কিছুই, কিন্তু তার কোনো খবরই আমি রাখি না। আপনি যা আদেশ করবেন আমি তাই পালন করব। বলেন কি মশাই, ব্যাপার দেখে আমার যে নারী করছে ছাড়ি ছাড়ি। মানিক সারাদিন জয়ন্তের সঙ্গে কাটিয়ে রাত্রে নিজের বাড়িতেই ফিরে যেত। কিন্তু জয়ন্ত হঠাৎ তাকে অনুরোধ করলে দিন কয় তার বাড়িতে এসে তার সঙ্গে রাত্রিবাস করবার জন্যে। মানিক বললে, কেন বলো দেখি, এ আবার তোমার কি অদ্ভুত খেয়াল? জয়ন্ত একটু বিরক্তভাবে বললে, খেয়াল নয় মানিক, খেয়াল নয়। আমি চাই তুমি কয়েকটি রাত্রি আমার সঙ্গে সঙ্গেই থাকো। মনমোহনবাবু আমার সঙ্গেই থাকবেন বটে, কিন্তু তাকে আমি সঙ্গে রাখতে চাই বিশেষ কোনো কারণে। আমার 3 তলার ঘরে আমরা 3 জনেই একসঙ্গে প্রতি রাত্রিতেই শয়ন করব। গোয়েন্দাগিরির কাজে মনমোহনবাবু হচ্ছেন একটা হাইফেনের মতো, তার থাকা আর না থাকা দুই সমান। অমন ভাবে ভোলা প্রাণ খোলা লোক আমাদের উপকারের চেয়ে অপকারই করতে পারেন বেশি। কিন্তু তুমি আমার সঙ্গে থাকলে আমি খানিকটা ধাতস্থ হতে পারবো। মানিক বিস্মিত কণ্ঠে বললে, তুমি কি কোনো বিপদের আশঙ্কা করছো? জয়ন্ত বললে, এখন কোনো কথা জিজ্ঞাসা করো না মানিক, হয়তো আমার সমস্ত অনুমানই ভুল হতে পারে। পরে আমি তোমাকে সমস্ত কথাই খুলে বলবো। আপাতত খালি এইটুকু শুনে রাখো যে কয়েক রাত্রি আমরা, অর্থাৎ আমার সঙ্গে তুমি আর মনমোহনবাবু এক ঘরেই রাত্রি যাপন করব। তারপর কি হবে আর না হবে তা নিয়ে আমি এখনই ভবিষ্যৎবাণী করতে পারি না। মানিক বললে, তোমার কোনো কথাতেই বা আমি নারাজ হয়েছি ভাই। বেশ, তুমি যা বলছো তাই আমি করব। সেদিন রাত্রে জয়ন্তের তেতলার ঘরে প্রস্তুত হলো 3টি বিছানা। খাওয়া দাওয়ার পর জয়ন্ত মানিকের সঙ্গে মনমোহনবাবুও সেই ঘরে ঢুকে বললেন, জয়ন্তবাবু, একটা কথা বলে রাখছি কিন্তু, লোকের মুখে শুনেছি আমার নাকি ভয়ঙ্কর নাক ডাকে। আমি এও শুনেছি আমার নাক ডাকা শুনলে আশেপাশের লোকেরা নাকি ঘুমোতে পারে না। তাই আপনাদের সঙ্গে শুতে আমার বড়ই সংকোচ হচ্ছে। মানিক দুষ্টুমির হাসি এসে মনমোহনবাবুর কণ্ঠস্বর অনুকরণ করে বললে, মোটেই নয়, মোটেই নয়। তুচ্ছ নাক ডাকাও কি বলছেন মশাই? বাঘ ডাকলেও আমরা থোড়াই গিয়ার করি। আপনার নাক যত খুশি ডাকুক, তাতে আমাদের কি? মনমোহনবাবু তন্দ্রাতুর চোখে তার বিছানার উপরে দেহবাস স্থাপন করে বললে, বেশ, তাহলে আর কিছু ভয় বা লজ্জার কারণ আমার নেই। এই আমি দুর্গা বলে শুয়ে পড়লাম। মানিককে কাছে ডেকে জয়ন্ত তার কানে কানে বললে, ভাই, বালিশের তলায় একটা রিভলভার আর একটা টর্চ নিয়ে তুমি শুয়েও। আমিও তাই রেখেছি। আজ কি কাল কি পরশু যে কোনো রাত্রে এই ঘরে যে কোনো অঘটন ঘটতে পারে কিন্তু। মানিকও চুপি চুপি বললে, জয়, তোমার সঙ্গে যখন থাকি তখন আমিও নিতান্ত নির্বোধ নই, ব্যাপারটা বুঝতে পেরেছি।
জয়ন্ত বললে, চুপ, তুমি যে জানতে পারবে তা আমি জানি। এই ঘরে রাস্তার দিকে দুটো জানলা আছে। আজ হোক, কাল হোক, পরশু হোক, ওই দুটো জানলার যে কোনোটার ভেতর দিয়েই ভীষণ কোনো বিপদ আমার বাড়ির ভেতরে প্রবেশ করতে পারে। তোমাকে বলে রাখলাম কেবল এইটুকু, এখন শুয়ে পড়ো। সত্য, মনমোহনবাবু ভুল বলেননি। তার নাসিকার গর্জনের মধ্যে একটা বিশেষত্ব আছে বটে। সেই নাসিকাধ্বনি সঙ্গীত শাস্ত্রের সপ্ত স্বরকেই অধিকার করে পৃথিবীর সবাইকে যেন জোর ধমক দিতে চায়। একে সে রাত্রে ছিল অত্যন্ত গুমোট, ঘরের ভেতরে একটুকু বাতাসের অস্তিত্ব আবিষ্কার করা যাচ্ছিল না। তার ওপরে মনমোহনবাবু নাসিকাশি ভয়াবহ উৎপাত। মানিক সেদিন ঘুমাবার আশা একেবারে ছেড়ে দিলে। বিছানায় শুয়ে খালি সে এপাশ ওপাশ করতে লাগলো। জয়ন্তের সহ্যর দিক থেকেও কোনো শব্দই পাওয়া গেল না। নিস্তব্ধ রাত্রি কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। খানিক দূর থেকে এপাড়া রাজার এক বড় ঘড়ি ঢং 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 করে বেজে জানিয়ে দিলে রাত এখন 3টে। হঠাৎ মানিক শুনলে ঘরের একটা জানলার কাছে কিরকম যেন সন্দেহজনক শব্দ হচ্ছে। সে রাত্রির আকাশ ছিল নিশ্চন্দ্র, কিন্তু তবু জানলার দিকে তাকিয়ে মানিকের মনে হলো সেখানে যেন কোনো একটা জীবন্ত ছায়ার আবির্ভাব ঘটেছে। হঠাৎ জয়ন্ত নিজের বিছানার উপর থেকে চেঁচিয়ে বলে উঠল, মানিক, মানিক, রিভলভার নাও, জানলার ওপরে টর্চের আলো ফেলো, যাকে দেখবে তাকে গুলি করবে। সঙ্গে সঙ্গে জয়ন্তের টর্চের শিখা গিয়ে পড়ল জানলার উপরে। মানিকও জ্বাললে টর্চ। জানলার উপরে দেখা গেল একটা বৃহৎ ময়াল সাপকে। সে একটা জানলার গড়াদের চারিদিক বেষ্টন করেছিল। একসঙ্গে জয়ন্ত মানিকের রিভলভার দুটো 3-4 বার গজনের পর গজন করলে, এবং সঙ্গে সঙ্গে শরীরই দুঃস্বপ্নের মতন সেই ময়াল সাপটা তার সর্বাঙ্গ আন্দোলিত করে তীব্র আলোক রেখার ভেতর থেকে অদৃশ্য হয়ে গেল। তারপরই শোনা গেল নিচে রাস্তার উপরে তার গুরুভার দেহ পতনের শব্দ। হঠাৎ জয়ন্ত নিজের বিছানা থেকে লাফিয়ে পড়ে ঘরে সেই জানলার দিকে ছুটে এবং তার রিভলভারের বাকি 3টে গুলি রাস্তার দিকে প্রেরণ করে বললে, মানিক, মানিক, চলো, তোমারও রিভলভার। অন্ধকার রাস্তায় কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু চেষ্টা করে দেখো, যদি হতভাগাদের একজনকেও গুলি করে জখম করা যায় তাহলে আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে আসবে। মানিকও জানলার ধারে গিয়ে রাস্তার দিকে প্রেরণ করলে তার রিভলভারের বাকি গুলিগুলো। রাস্তার ওপর থেকে জেগে উঠল একটা বিশ্রী আর্তনাদ। জয়ন্ত সানন্দে বলে উঠল, লেগেছে, লেগেছে, একজনের গায়ে গুলি লেগেছে। এসো, আমরা আবার রিভলভারে গুলি ভরে নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াই। যদি একটা শয়তানকেও ধরতে পারি, বাকি সবাইকে হাত করাতে পারতে বেশি দেরি লাগবে না। তখন মনমোহনবাবু তার নাসিকা গর্জন থামিয়ে বিছানার উপরে বসে আছেন স্তম্ভিতের মতন। জয়ন্ত এবং মানিক যখন ঘরের ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে, মনমোহনবাবু তখন অভাবিত তৎপরতার সঙ্গে শয্যা ত্যাগ করে নিচে নেমে পড়ে বললেন, বলেন কি মশাই, চারিদিকে শুনছি বন্দুকের গোলমাল, আর আপনারা কিনা আমাকে এইখানে একলা ফেলে লম্বা দিতে চান? মোটেই নয়, মোটেই নয়, আমিও যাব আপনাদের সঙ্গে। জয়ন্ত ও মানিক রাস্তায় বেরিয়ে শুনলে একখানা মোটরের গর্জন হঠাৎ জেগে উঠে বেগে দূরে চলে গেল। জয়ন্ত বললে, হয়তো চুয়াঙ্গি তার দলবল নিয়ে সরে পড়ল। আজ আর ওর পাত্তা পাওয়া অসম্ভব। এবার টর্চ জেলে দেখা যেতে পারে রাস্তায় এখানে এত ঝটাপটির শব্দ হচ্ছে কেন। জয়ন্ত ও মানিক দুজনেই টর্চ জ্বালালে একসঙ্গে। তারা দেখলে ঠিক তাদের বাড়ির নিচেই চারিদিকে রাস্তার ধুলো উড়িয়ে একটা 8-10 হাত লম্বা ময়াল জাতীয় সর্প চক্রাকারে পাক খেতে খেতে এবং মাটির উপরে ল্যাজ আছড়াতে আছড়াতে ভীষণভাবে ছটপট করছে। জয়ন্ত বললে, সাপটার মাথা গুড়িয়ে দিয়েছে, কিন্তু ওর দেহটা এখনো ছটপট করবে অনেক ঘন্টা ধরে। মনমোহনবাবু বিপুল বিস্ময়ে বললে, বলেন কি মশাই? মানিক বললে, যে লোকটা জখম হয়েছিল সেও পালিয়েছে দেখছি, কিন্তু জয়ন্ত, আমার সন্দেহ হচ্ছে চুয়াঙ্গি সাপটাকে এখানে সঙ্গে করে নিয়ে এসেছে। তোমার সন্দেহ মিথ্যে নয়, কিন্তু কেন তা বুঝতে পেরেছ? মানিক মাথা নেড়ে জানালে, না। মনমোহনবাবু বললেন, কেন আর? সাপটাকে লেলিয়ে দিয়ে চুয়াং চেয়েছিল আমাদের ঘাড় মটকাতে। হুম।
কেন মশাই? ও সাপটা তবে আমরা যেখানে আছি সেখানে গিয়ে হাজির হয়েছিল কেন? মানিক, তুমি কি এখনো সাপটার লেজের দিকে লক্ষ্য করোনি? মানিক সামনের দিকে ঝুঁকে সাপের লাঙুলের দিকে ভালো করে তাকিয়ে বললে, তাই তো জয়ন্ত, তাই তো। সাপের লেজের দিকে খানিকটা দড়ি দিয়ে বাঁধা রয়েছে দেখছি যে। হ্যাঁ, এখন খানিকটা রয়েছে বটে, কিন্তু একটু আগে দড়ি গাছা ছিল অনেকটা লম্বা। চুয়াং পালাবার সময় বাকি দড়ি কেটে নিয়ে গেছে। পাছে সাপের লেজের মারাত্মক আঘাত খেতে হয় সেই ভয়ে সব দড়ি কাটতে পারেনি, কিন্তু যেটুকু সে রেখে গিয়েছে আমাদের পক্ষে সেটুকুই যথেষ্ট। মনমোহনবাবু বললেন, পাছে সাপটা পালিয়ে যায় সেই ভয়ে বুঝি ওর লেজে দড়ি বেঁধে রেখেছিল? তাও নয়। তবে? শুনুন তবে বলি। আমি যখন শ্যামদেশে ছিলুম তখনই শুনেছিলাম যে চুয়াং নাকি জানোয়ারদের পোষ মারাতে ওস্তাদ। একসময় তার নিজেরও একটা বৃহৎ সার্কাসের দল ছিল, আর এখনও চুয়াংয়ের আড্ডায় থাকে তার নিজের হাতে শিক্ষিত নানা রকম জানোয়ার। মনমোহনবাবু, সেদিন আপনাদের মতো আমিও কিছুতে আন্দাজ করতে পারিনি যে আপনার 60 ফুট উঁচু জানলার চড়ে দড়ি কেমন করে বাঁধলে। তারপর আপনি যখন কথা প্রসঙ্গে হঠাৎ সরীসৃপ শব্দটা উচ্চারণ করলেন, অমনি ধা করে আমার মাথায় একটা সন্দেহ জেগে উঠল। সাপরা সরীসৃপ জাতির অন্তর্গত। সার্কাসে আমি কয়েকবার পোষ মানা শিক্ষিত সাপের আশ্চর্য খেলা দেখেছি। কেন জানি না হঠাৎ আমার মন বললে, আচ্ছা, সাপরা তো খাড়া দেওয়ালের গা বেয়ে অনায়াসে উপরে উঠতে পারে, চুয়াং কোনো শিক্ষিত সাপের সাহায্য নেয়নি তো? এই প্রশ্নের উত্তর খোঁজবার জন্যই আমি মনমোহন বাবুকে এখানে এসে কিছুদিন বাস করতে বলেছি। কারণ আমি নিশ্চিত রূপে জানতাম চুয়াং তাহলে মনে করবে মনমোহন বাবু তার ভয় বজ্রভৈরব বা শিলালিপি নিয়ে আমারই আশ্রয় গ্রহণ করেছেন। একসঙ্গে নিজের কার্যোদ্ধার আর আমার মতো মহাশত্রুকে নিপাত করবার এমন সুযোগ সে কিছুতেই ত্যাগ করবে না, এটা অনুমান করাও খুব কঠিন নয়। তাই আমি প্রস্তুত হয়েই ছিলাম তার দ্বারা আক্রান্ত হবার জন্যে। মনমোহনবাবু বললেন, কি মুশকিল, কিন্তু আমি যে এখনো আসল কথাটাই ধরতে পারছি না। চুয়াং আমার 5 তলার জানলায় দড়ি বেঁধেছিল কেমন করে? অত্যন্ত সহজ উপায়। নিজের হাতে শিক্ষিত সাপের লেজের দিকে এসে দড়ি বেঁধে দিত। খুব সম্ভব লাগামের টান অনুসারে ঘোড়া যেমন কোচম্যানের উদ্দেশ্য বুঝতে পারে, লেজের দড়িতে চুয়াংয়ের হাতের টান বুঝে এই শিক্ষিত সাপটাও জানতে পারত এইবারে কোথায় গিয়ে তাকে কোন কর্তব্য পালন করতে হবে। দড়ি বাঁধা সাপটা নির্দিষ্ট জানলার কাছে গিয়ে এক জায়গায় গড়াদের ফাঁক দিয়ে ভেতরে ঢুকে অন্য একটা ফাঁক দিয়ে আবার বাইরে বেরিয়ে দেওয়াল বেয়ে নিচে নেমে চুয়াংয়ের কাছে ফিরে আসত। জানলায় সংলগ্ন হয়ে দড়ির 2 মুখ থাকত চোরেদের হাতে। তখন সাপকে বন্ধনমুক্ত করে দড়ি ধরে উপরে উঠতে কারোরই কোনো কষ্ট হতো না। সমস্ত শুনে বিস্ময়ে গালে হাত দিয়ে মনমোহনবাবু দাঁড়িয়ে রইলেন হতভম্বের মতো। মানিক চমকৃত কণ্ঠে বললে, জয়ন্ত, তোমার এই চুয়াং কেবল বিপজ্জনক অপরাধী নয়, সে হচ্ছে অত্যন্ত কৌশলী ব্যক্তি। জয়ন্ত শায়রি বললে, হ্যাঁ, এ কথা আমিও মানি। আজ পর্যন্ত পৃথিবীর আর কোনো অপরাধীকে এমন অদ্ভুত উপায় পরের বাড়িতে হানা দিতে শুনেছি বলে মনে হচ্ছে না। মানিক, যে লোকটা আমাদের গুলিতে জখম হয়েছিল তার খানিকটা রক্ত পথের উপরে পড়ে রয়েছে দেখতে পাচ্ছি। ওই রক্তের পাশেই সাদা মতন কি একটা রয়েছে না? মানিক কয়েক পা এগিয়ে গিয়ে হেঁট হয়ে সেটা তুলে নিয়ে বললে, এ তো দেখছি একখানা কাগজ। কই দেখি। মানিক কাগজখানা জয়ন্তের হাতে দিলে। টর্চের আলোকে কাগজখানা দেখে সে বললে, চীনে পাড়া আর একটি চীনে হোটেলের খাবারের বিল। এতে যে খাবারগুলো লেখা আছে সবই চীনে খাবার। তাহলে এই অনুমান করাই সঙ্গত যে খাবারগুলো খেয়েছে যাতে সেও চীনাম্যান। এখন বুঝে নাও আমাদের এই বাঙালি পাড়ার রাস্তায় চীনেম্যানের চীনে হোটেলের বিল পড়ে থাকা খুব স্বাভাবিক কিনা? মানিক বললে, খুব সম্ভব যে লোকটা আহত হয়েছে এই বিলখানা ছিল তারই পকেটে। তোমার এই অনুমান অসঙ্গত নয়। তারপর এটাও আন্দাজ করা যেতে পারে যে আজ এখানে যাদের আবির্ভাব হয়েছিল এই চীনে হোটেলে তারা হয়তো প্রায় যাতায়াত করে। সাধু সাধু, আমিও তোমার কথার তলায় ঢেরা সই দিচ্ছি। এই বিল দেখেই বুঝতে পারছি হোটেলের পাওনা হচ্ছিল 32 টাকা 2 আনা 2 পাই।
একজন মাত্র লোকের পক্ষে এত টাকার খাবার উদরস্থ করা সম্ভবপর নয়। সুতরাং বিলের তারিখ দেখে আমরা ধরে নিতে পারি কোনো বিশেষ হোটেলে আজ একদল চিনেম্যান গিয়ে এই খাদ্যগুলো গলার্ধকরণ করেছে। মানিক, আমাদের এর পরের কার্যক্ষেত্র হবে কোথায় সেটা তুমি বুঝতে পেরেছো তো? পেরেছি বই কি জয়ন্ত। মনমোহনবাবু হতাশভাবে মাথা নাড়তে নাড়তে বললেন, মোটেই নয়, মোটেই নয়, আমি কিচ্ছু বুঝতে পারিনি। জয়ন্ত হাসতে হাসতে বললে, এসব প্রশ্নতত্ত্বের কথা নয় মনমোহনবাবু, আপনি কিছু বুঝবার চেষ্টাটাও করবেন না। প্রথম রাত্রি। কলকাতার চিনেপাড়ার একটি গলি। গলি বটে, কিন্তু তার ভেতর দিয়ে বয়ে গেছে জনতার স্রোত। জনতার মধ্যে চিনেম্যানের সংখ্যাই বেশি, কিন্তু সেই সঙ্গে সেখানে এমন সব চেহারাও চলাফেরা করছে যারা যাতে চীনাও নয়, এবং যাদের দিকে দৃষ্টিপাত করলে নিরীহ প্রদিকদের মনও বিশেষ আশ্বস্ত হয় না। গলির দুই দিকে দেখা যাচ্ছে অনেক চীনে হোটেল বা খাবারের দোকান। কোনো কোনো দোকানে টেবিলের উপরে চীনা মিষ্টান্ন সাজিয়ে দাঁড়িয়ে আছে এক বা একাধিক জৈনিক তরুণী। এক হাতে বুকের ওপরে ছেলে বা মেয়েকে চেপে ধরে স্তন্যদান করতে করতে আর এক হাতে করছে তারা খরিদ্দারের খাবার সরবরাহ। এই চীনে পাড়ায় একেবারে বিলাতি কায়দায় সাজানো উচ্চ শ্রেণীর অতি আধুনিক হোটেল আছে বটে, কিন্তু সেই সঙ্গে এমন হোটেলও আছে যার সাজসজ্জা আধুনিক হলেও যেখানে গিয়ে চীনে খাবার ছাড়া আর কিছুই পাওয়া যায় না। সেখানে গিয়ে চা চাইলে একটি চীনে মেয়ে তোমার সামনে একটি হাতলহীন বাটি রেখে যাবে। সেই বাটিতে আছে গরম জল, আর সেই গরম জলের ভেতরে মেয়েটি ফেলে দেয় শিকড়ের মতো একটি জিনিস। তারপর সেই বাটির ওপরে আর একটি হাতলহীন বাটি উপুর করে দিয়ে মেয়েটি তোমার কামরা থেকে অদৃশ্য হবে। মিনিট কয়েক পরে তোমার কর্তব্য হচ্ছে সেই উপুর করা বাটিটি নামিয়ে নিচেকার বাটি থেকে চায়ের আস্বাদ গ্রহণ করা। তুমি যদি এই শ্রেণীর হোটেলের নবাগত হও আর চীনে চায়ের অভিজ্ঞতা তোমার যদি না থাকে, তাহলে উপুর করা বাটির উপরে হাত দিয়েই তোমাকে আটকে উঠতে হবে, কারণ তার হাতল নেই, আর সেই বাটিটি হচ্ছে আগুনের মতো গরম। তুমি যখন নাচার হয়ে ভাবছো অন্তঃপর কি করা উচিত, তখন বাইরে থেকে পর্দার ফাঁক দিয়ে তোমার দুরবস্থা দেখে হয়তো সেই চৈনিক তরুণীর মনে হবে করুণার সঞ্চার, এবং হয়তো সে তোমার কামরায় পুনঃপ্রবেশ করে উপুর করা চায়ের বাটিটা আবার নিজের হাতেই নামিয়ে দিয়ে যাবে। তুমি তখন দেখবে চায়ের গরম জলের ভেতরে শুকনো শিকড়ের বদলে রয়েছে একখানি বাটি জোড়া ছড়িয়ে পড়া সবুজ পাতা। তারপরে পান করো বাটি সেই গরম ও তরল পদার্থ, এবং পান করলেই জানতে পারবে এখানে চা বলতে কি বোঝায় তুমি তার কিছুই জানো না, কারণ তোমার মনে হবে তুমি যা পান করছো তা হচ্ছে উত্তপ্ত নালতের জল। এসব হোটেলের আরেকটি বিশেষত্বের কথা বলা হয়নি। বেশ সাজানো গোছানো হলেও এসব জায়গায় গিয়ে হয়তো পাওয়া যাবে না বিলাতি চেয়ারের মতো কোনো আসন। প্রায় পাখির দাঁড়ের মতন সংকীর্ণ ছোট ছোট বেঞ্চি, তোমাকে গিয়ে বসতে হবে সেই রকম কোনো আসনের উপরই। মাঝে মাঝে এইরকম সব হোটেলে কৌতূহলীও হয়ে যারা খেতে যায়, যাতে তারা চীনা নয়। আমরা যেদিনে কথা বলছি সেদিন রাত্রেও এরকম একটি হোটেলের এক কামরায় বসেছিল দুজন সুদীর্ঘ ও বলিষ্ঠ দেহ পাঞ্জাবি খরিদ্দার। মাথায় তাদের জন্য নিশান ওড়ানো পাঞ্জাবি পাগড়ি, দুই গাল দিয়ে নিচের দিকে নেমে এসেছে সুদীর্ঘ ঝুলপি, এবং ঠোঁটের ওপরে রয়েছে সূক্ষ্ম ছাটা গোপ। তাদের কামরার সামনেই একটি সাধারণ হলঘর, এবং তারই ওধারও রয়েছে আরও একটি মাঝারি আকারের কামরা। তার দরজার পর্দা ছিল সরানো। তারা চীনে হোটেলে বিশেষভাবে তৈরি কাঁকড়ার উপরে মাঝে মাঝে চামচ চালনা করছিল, এবং মাঝে মাঝে অবাক হয়ে পর্দার ফাঁক দিয়ে দৃষ্টিপাত করছিল ওধারের ওই কামরার দিকে। ও কামরার সবটা দেখা যাচ্ছিল না বটে, কিন্তু ওখানে যে লোক আছে 10-12 জন, উচ্চ কণ্ঠস্বর শুনে সেটা বোঝা যাচ্ছিল বেশ ভালো করে। দরজার দিকে মুখ করে সামনেই যে মানুষটি বসে আছে, না দেখলে তার মূর্তি কল্পনাই করা যায় না। তার উপবিষ্ট মূর্তি দেখেই আন্দাজ করা যায় উঠে দাঁড়ালে হয়তো সে মাথায় 8 ফুটের চেয়ে কম উঁচু হবে না, আর সেই অনুপাতে চওড়াতেও তার মূর্তি হচ্ছে একেবারেই অসাধারণ। তার চোখের ভাব দেখা যাচ্ছিল না, কারণ সে পরেছিল কালো কাঁচের চশমা।
মনস্তত্ত্ববিদরা বলেন মানুষের ভেতরের প্রকৃতি আন্দাজ করবার দুটি উপায় আছে, চোখ আর ঠোঁট। ও লোকটির চোখে কালো চশমা থাকলেও সে লুকিয়ে রাখতে পারেনি তার ওষ্ঠাধরকে। সে যখন কথা কইছে না তখন তার ওষ্ঠাধরের উপর থেকে ফুটে উঠেছে ক্রূরতা, যে নিষ্ঠুরতা আর যে কুৎসিত হিংসার ভাব, ভাষায় তা বোঝানো যায় না। আবার সে যখন কথা বলছে তখন তার ওষ্ঠাধরের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে যে বিবর্ণ অথচ চকচকে দন্তের সারি, তা দেখলেই মনে পড়ে সিংহ বা ব্যাঘ্রের মতন কোনো রক্তলোভী হিংস্র জন্তুকে। লোকটা পরেছিল ইউরোপীয় পোশাক, কিন্তু সে পোশাকে তাকে মোটেই মানাচ্ছিল না। পাঞ্জাবি দুই খরিদ্দারের মধ্যে যার মূর্তি বৃহত্তর, সে আগে উচ্চকণ্ঠে ভাজা চিংড়ি মাছ আনবার হুকুম দিয়েই অত্যন্ত নিম্ন স্বরে বাংলা ভাষায় বললে, মানিক, ওপাশের সামনের ঘরের ওই মূর্তিটাকে দেখলে তোমার কি মনে হয়? নরদেহধারী রাক্ষস। ও কে জানো? কি করে জানবো? ওকে তো আমি আগেও কখনো দেখিনি, আর পরেও দেখতে ইচ্ছা করি না। ও হচ্ছে একটা মূর্তিমান দুঃস্বপ্ন। একদম ঠিক বলেছ। ওরই নাম হচ্ছে চুয়াং। মানিক চমকে উঠল। তারপর সাগ্রহে নিজেদের কামরার পর্দার ফাঁক দিয়ে উকি মেরে দেখতে লাগলো সেই আশ্চর্য মূর্তিটাকে। তারপর ফিরে বললে, আরব্য উপন্যাসে আর রূপকথায় যেসব দৈত্য আর রাক্ষসের বর্ণনা পড়েছি, চুয়াংকে দেখলে যে তাদের কথাই স্মরণ হয়। জয়ন্ত, অসাধারণ বলবান বলে তোমার একটা খ্যাতি আছে, কিন্তু চুয়াংয়ের সঙ্গে শক্তি পরীক্ষা করলে তোমাকেও হয়তো হার মানতে হবে। জয়ন্ত আর একবার পর্দার ফাঁক দিয়ে চুয়াংয়ের দেহ যতটা দেখা যায় দেখে নিলে। তারপর ঠোঁট টিপে একটুখানি হেসে বললে, মানিক, ক্ষুদ্র মানুষের কাছে হাতিরা হার মানে কেন? আগ্নেয়াস্ত্রের গুণে? না মানিক, তা নয়। যখন আগ্নেয়াস্ত্রের সৃষ্টি হয়নি, পৃথিবী যখন সভ্য হয়নি, সেই শরণাতীত আদিম যুগেও ক্ষুদ্র মানুষের কাছে এখনকার চেয়ে ঢের বেশি বৃহৎ সেকালকার সেই রোমশ ম্যামথ হাতিদের বারবার পরাজয় স্বীকার করতে হয়েছে। শক্তি পরীক্ষার সময় কেবল প্রকাণ্ড দেহ থাকলেই চলে না। যে যোদ্ধা অধিকতর রণকৌশলী, অধিকতর সাহসী আর অধিকতর বুদ্ধিমান, জয় হয় তারই। কিন্তু সে কথা ছেড়ে দিলেও আমি বিশ্বাস করি চুয়াং আকারে আমার চেয়ে বড় হলেও দেহের শক্তিতে সে বোধহয় আমাকে হারাতে পারবে না। ঠিক সেই সময় একটি নতুন চিনি বয় ভাজা চিংড়ির ডিশ নিয়ে তাদের কামরার ভেতরে প্রবেশ করলে। একখানা ডিশ রাখলে সে মানিকের সামনে, এবং দ্বিতীয় ডিশখানা রাখতে গিয়ে জয়ন্তের দিকে তাকিয়েই সে চমকে ও থমকে দাঁড়িয়ে পড়ল। তার এই সচকিত ভাবটা স্থায়ী হলো এক পলকের জন্য। তারপরেই সে নিজেকে সামলে নিয়ে অত্যন্ত সহজভাবেই ডিশখানা জয়ন্তের সম্মুখে স্থাপন করে বেরিয়ে গেল কামরার ভেতর থেকে। জয়ন্তর সামনের দিকে হেঁট হয়ে পড়ে চুপি চুপি বললে, মানিক, তুমি ওই লোকটার ভাবভঙ্গি লক্ষ্য করেছো কি? হ্যাঁ, করেছি। লোকটা আমার মুখের পানে চেয়ে চমকে উঠল কেন? হয়তো চুয়াংয়ের দলের লোক, হয়তো তোমাকে চেনে আর ছদ্মবেশের ভেতর থেকেও তোমাকে চিনতে পেরে চমকে উঠেছে। ভালো কথা নয় মানিক, ভালো কথা নয়। দেখতে হবে তো। জয়ন্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে কামরার পর্দার কাছে গিয়ে ফাঁক দিয়ে তাকিয়ে রইল বাইরের দিকে। একটু পরেই জয়ন্ত দেখলে সেই লোকটা একখানা খাবারের ডিশ হাতে করে ও ধারে চুয়াংদের কামরার ভেতরে গিয়ে ঢুকলো। তারপর খাবারের ডিশখানা চুয়াংয়ের সামনে রেখে তার কানে কানে কি যেন বলতে লাগলো। চুয়াংয়ের কোনোই ভাবান্তর হলো না, এমনকি সে একবারও জয়ন্তদের কামরার দিকে ফিরে তাকালে না। কেবল মৃদুস্বরে সেই বয়টাকে কি একটা কথা বললে। কামরার বাইরে থেকে কেউ তা শুনতে পেলে না। চিনি বয়টা চুয়াংয়ের সামনে থেকে বেশ সহজভাবেই একখানা খালি এঁটো ডিশ তুলে নিয়ে ধীরে ধীরে সে কামরার অন্যদিকে চলে গেল। জয়ন্ত আবার নিজের চেয়ারে বসে পড়ে বললে, কিছুই বুঝলাম না। যাকে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, এসো আগে তার সদ্ব্যবহার করা যাক। দুজনের নীরবে ছুরি ও কাঁটা তুলে নিয়ে সামনের ডিশ দুখানাকে আক্রমণ করলে। মিনিট খানেক পরে আচমবিতে এক অন্ধকারের ধাক্কায় তারা দুজনেই উঠল চমকে। হোটেলের সমস্ত ঘরের উপরে নেমে এলো এক অন্ধকারের বন্যা। নিশ্চয়ই বৈদ্যুতিক আলোকের কল বিগড়ে গেছে। হোটেলের কামরায় কামরায় বসে আহার করছিল তখন বহু খরিদ্দার। তারা সকলেই একসঙ্গে উচ্চ চিৎকার করে উঠল। সর্বত্রই দ্রুত পদের ও চেয়ার প্রভৃতি উল্টে পড়ার শব্দ এবং বিষম গোলমাল।
জয়ন্ত তাড়াতাড়ি উঠে পড়ে ব্যস্ত কণ্ঠে বলে, মানিক, এখানে আর এক দ্বন্দ্ব নয়, শিগগির বাইরে বেরিয়ে চলো। জয়ন্ত ও মানিক দ্রুত পদে কামরার বাইরে গিয়ে পড়ল, কিন্তু সঙ্গে সঙ্গে বন্দী হলো অনেকগুলো বজ্রবাহুর বেষ্টনে। তারা আত্মরক্ষা করবার এতটুকু সুযোগ পেলে না। কারা তাদের ধরে সজোরে ও নিষ্ঠুরভাবে টানতে টানতে সেই অন্ধকারেই কোন দিকে নিয়ে চলল। খানিকক্ষণ পরেই আবার আলো জ্বলে উঠল এবং জয়ন্ত ও মানিক দেখলে তারা হোটেলের ভেতরকার এমন একটা ঘরের ভেতর দাঁড়িয়ে আছে যেখানে বাইরের খরিদ্দারদের আনাগোনা নেই। ইতিমধ্যে অন্ধকারী শত্রুরা তাদের হাতগুলো পিছমারা করে বেঁধে ফেলেছিল। তাদের কাছ থেকে প্রায় 5-6 তফাতে দাঁড়িয়ে আছে স্বয়ং চুয়াং, মূর্তিমান পাহাড়ের মতন, এবং তারই আশেপাশে মূর্তির মতন স্থির হয়ে আছে আরও 10-12 জন অতি কুৎসিত ও ভয়াবহ দেখতে চীনাম্যান। তাদের মধ্যে জন চারেকের হাতে চকচক করছে এক একটা রিভলভার। চুয়াংয়ের দুটো মঙ্গোলীয় কুতকুতে চক্ষু জ্বলছিল যেন অঙ্গার খণ্ডের মতো, কিন্তু তার মুখ সম্পূর্ণ ভাবেন। ধীরে ধীরে সে ইংরেজিতে বললে, বাবু, আমি তোমাকে চিনি। জয়ন্ত কিছুমাত্র বিচলিত না হয়ে প্রশান্ত কণ্ঠে বললে, চুয়াং, তুমিও আমার অপরিচিত নও। জানি বাঙালি বাবু, জানি। কি করে সন্ধান পেয়ে আমাকে আবিষ্কার করবার জন্য তুমি গিয়েছিলে শ্যাম দেশে, কিন্তু আমি যখন আড়ালে থাকতে চাই তখন সারা পৃথিবীর কোনো গোয়েন্দাই কি আমাকে আবিষ্কার করতে পারে? জয়ন্ত হাঁ হাঁ করে এসে উঠে বললে, পারে না? এই তো আজই আমরা তোমাকে আবিষ্কার করে ফেলেছি। কিন্তু এই আবিষ্কারের ফল হলো কি? আমাকে যে আবিষ্কার করবে তার ভাগ্যে মৃত্যু অনিবার্য। অবশ্য স্বীকার করছি যে আজ তোমাদের দেখেও আমি চিনতে পারিনি, আর তোমাদের এখানে দেখবার জন্য আমি প্রস্তুতও ছিলাম না। কিন্তু এই হোটেলেই আমার এমন কোনো পুরাতন চর আছে যার দৃষ্টি হচ্ছে ঈগল পাখির মতো তীক্ষ্ণ। তুমি এবারে প্রথম যেদিন কলকাতা এসেছিলে, আমার ওই চরই হুকুম পেয়ে সেদিন তোমার পেছনে পেছনে গিয়েছিল তোমাকে বধ করবার জন্য। সেদিন তুমি তার চোখে ধুলো দিতে পেরেছিলে বটে, কিন্তু সে ভোলেনি তোমার মুখ। ছদ্মবেশের ভেতর থেকেও আজ সে তোমার মুখ আবিষ্কার করে ফেলেছে। তোমার সঙ্গের এই বাঙালি বাবুটি আমার কি? আমার বন্ধু। তোমার বন্ধু? তার মানে আমার শত্রু? আমার বন্ধু তো তোমার শত্রু হওয়াই উচিত, কিন্তু যাকে ওসব বাজে কথা। এখন বলো দেখি, তুমি আমাদের নিয়ে কি করতে চাও? চুয়াংয়ের সুদীর্ঘ মূর্তি যেন আরো উঁচু হয়ে উঠল। সে গম্ভীর স্বরে বললে, কি করতে চাই? কি করতে চাই? তোমাকে যে বধ করতে চাই এটা বলাই হচ্ছে বাহুল্য। বেশ, তো তোমার সেই ইচ্ছাই পূরণ করতে পারো, আমরা প্রস্তুত। মরতে আমরা ভয় পাই না। হতে পারে, হয়তো সত্যিই তোমরা মরতে ভয় পাও না, কিন্তু তোমাদের আমি মুক্তি দিতে রাজি আছি একটি মাত্র শর্তে। শর্ত? শয়তানের সঙ্গে মানুষের শর্ত? শয়তান যা পালন করবে না সেই শর্ত? চুয়াং তার সেই সম্পূর্ণ ভাবহীন মুখেই ধীরে ধীরে বললে, বাঙালি বাবু, তুমি আমার হাতের মুঠোর মধ্যে এসেও আমাকে শয়তান বলে গালাগালি দিচ্ছ, কিন্তু তবু আজ আমি তোমার উপরে রাগ করব না। যখন কাজের কথা ওঠে তখন রাগ করা উচিত নয়। আমার সত্যটা কি শুনবে? শোনবার জন্য আমার কোনোই আগ্রহ নেই, তবে বলতে যখন চাইছো বলো। চুয়াং সামনের দিকে আরো 2 পদ এগিয়ে এলো। তারপর বললে, আমি চাই বজ্র ভৈরবের মূর্তি আর শিলালিপি। এই দুটি জিনিস যদি তুমি আমার হাতে সমর্পণ করতে পারো তাহলে আমি তোমাদের বধ করব না, মুক্তি দেব। সত্যি নাকি? ধন্যবাদ, কিন্তু কেমন করে তোমার এই অনুগ্রহ আমরা গ্রহণ করব বলো দেখি। তোমার এই কথার অর্থ? তুমি যে দুটো জিনিসের নাম করলে তা যে আমার সম্পত্তি নয় এটা তো তুমি ভালো করেই জানো। জানি বাঙালি বাবু, জানি। ও দুটি জিনিসের সব ইতিহাসই আমি জানি। এও জানি যে মোহন বাবু আমার কবল থেকে মূর্তি পাওয়ার জন্য বজ্র ভৈরবের মূর্তি আর শিলালিপি তোমার জিম্মাতেই রেখে দিয়েছেন। তোমাকে আর কিচ্ছু করতে হবে না। আমাকে বলে দাও তুমি ওই দুটি জিনিসকে কোথায় লুকিয়ে রেখেছ। আমার লোকেরা এখনই গিয়ে অনায়াসেই তা উদ্ধার করে নিয়ে আসতে পারে। আর ভগবান কনফিউসিয়াসের নামে শপথ করে বলছি,
ওই দুটি জিনিস যে মুহূর্তে আমি হাতে পাবো, তোমাদের মুক্তি দেবো সেই মুহূর্তেই। জয়ন্ত হাসতে হাসতে বললে, বাদী তো হলুম, কিন্তু তুমি দুটো বড় কথা ভুলে যাচ্ছ। প্রথমত, তুমি যে দুটি জিনিসের নাম করলে তা আমার কাছে নেই। দ্বিতীয়ত, ও দুটি জিনিস আমার হাতে থাকলেও আমি তোমার হাতে সমর্পণ করতে পারতাম না, কারণ ও দুটি জিনিসের মালিক হচ্ছেন অন্য লোক। বাজে কথায় আমাকে ভুলবার চেষ্টা করো না বাঙালি বাবু। আমি এক কথার মানুষ, বাজে কথা বলবার সময় আমার নেই। স্পষ্ট করে বলো, বজ্র ভৈরব বাবা শিলালিপি তুমি আমাকে দেবে কি না? যা আমার কাছে নেই, যা আমার জিনিস নয়, তা আমি তোমাকে দেবো কেমন করে? আর জেনে রাখো চুয়াং, দেবা শক্তি থাকলেও ও দুটি জিনিস আমি তোমার হাতে দিতাম না। তাই নাকি? তাহলে তোমার মরবার স্বাদ হয়েছে? মরবার স্বাদ না হলেও মানুষকে মরতে হয় যে কোনো দিন। মানুষ এই পৃথিবীতে চিরদিন বাঁচতে আসেনি, আর আমিও যে চিরদিন বাঁচব না সে কথা জানি। অতএব তোমার যা খুশি করতে পারো। বারবার বলছি তো, আমি মরবার জন্য প্রস্তুত। মানিক, তোমার কি মত? তুমিও যখন প্রস্তুত, আমিও তখন অপ্রস্তুত নই বন্ধু। তাহলে জেনে রাখো চুয়াং, এই হলো আমাদের শেষ কথা। চুয়াং অল্পক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু তার ভাবহীন স্থির মুখের ভেতর থেকে দুটো জ্বলন্ত চক্ষু বারবার কয়েক জয়ন্তের মুখের দিকে চঞ্চলভাবে আনাগোনা করলে। তারপর সে বললে, বাঙালি বাবু, সাক্ষাৎ মৃত্যুর মুখে দাঁড়িয়েও তোমাদের এই সাহস দেখে আমি যে বিস্মিত হয়েছি এ কথা স্বীকার করছি। কিন্তু চুয়াংকে তোমরা চেনো না, চুয়াংকে তোমরা চেনো না। মুগ্ধকে বিস্মিত হলে আমার কাজ তো চলবে না। যখন তোমরা এতই অবুঝ, তোমাদের ওপর মৃত্যু দণ্ডই দিলাম। তোমাদের মতো শত্রু আমার পথ থেকে সরে দাঁড়ালে ওই বজ্র ভৈরব বা শিলালিপি আমি যখন খুশি হস্তগত করতে পারবো। বলেই সে চীনে ভাষায় তার সঙ্গীদের সম্বোধন করে কি এক আদেশ প্রদান করলে। সঙ্গে সঙ্গে তার অনুচরেরা জয়ন্ত ও মানিকের উপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। তারপর প্রচণ্ড ধাক্কা দিতে দিতে তাদের ঘরের বাইরের দিকে ঠেলে নিয়ে চলল। হঠাৎ ঘরের দরজার সামনে আবির্ভূত হলো আর একটি চীনেমেনের মূর্তি। হৃষ্টপুষ্ট চেহারা, আর মুখ দেখলেই মনে হয় তার মধ্যে আছে যেন প্রভুত্বের স্পষ্ট ভাব। সে এসেই চীনে ভাষায় কি বললে জয়ন্ত মানিক তা বুঝতে পারলে না, কিন্তু তার কথা শুনেই চুয়াং বিদ্যুতের মতো ফিরে দাঁড়ালো, এবং সেও কি কথা বললে তার মাতৃভাষায়। তারপর চীনা ভাষাতেই তাদের দুজনের কি কথাবার্তা চলতে লাগলো। চুয়াং স্থিরভাবে শান্তস্বরে কথা বলতে লাগলো, কিন্তু আগন্তুকের ভাবভঙ্গি অত্যন্ত উত্তেজিত, এবং তার কণ্ঠস্বরও চিৎকারেরই সামিল। মিনিট 3-4 পরে সেই নতুন আগন্তুক হঠাৎ ক্রুদ্ধ স্বরে খুব চেঁচিয়ে যেন কাকে ডাকলে। সঙ্গে সঙ্গে শোনা গেল অনেকগুলো অতি দ্রুত পদশব্দ। দরজার বাইরে ছিল একটা মাঝারি আকারের উঠোন। দেখতে দেখতে প্রায় 30-35 জন চীনাম্যান এসে সেই উঠোনটাকে প্রায় পরিপূর্ণ করে তুলল। হাত দিয়ে সেই লোকগুলিকে দেখিয়ে আগন্তুক চুয়াংয়ের দিকে ফিরে আবার কি যেন বললে। আগন্তুকের কথার কোনো জবাব না দিয়ে চুয়াং দীপ্ত চক্ষে একবার জয়ন্তের মুখের দিকে তাকালে, তারপর নিজের লোকেদের প্রতি দিলে কি আদেশ। হঠাৎ জয়ন্ত ও মানিককে ছেড়ে দিয়ে চুয়াংয়ের দল নীরবে ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল। আগন্তুককে চুয়াং কি বললে অবরুদ্ধ গর্জনের স্বরে। তারপর তারও সুবৃহৎ মূর্তি ঘরের ভেতর থেকে হলো অদৃশ্য। আগন্তুক এগিয়ে এসে বন্ধন মুক্ত করলে জয়ন্ত ও মানিককে। তারপর ইংরেজিতে বললে, আমি এই হোটেলের মালিক। জয়ন্ত কৃতজ্ঞ কণ্ঠে বললে, আপনি আমাদের প্রাণ রক্ষা করলেন। আপনার এই উপকার আমি চিরকাল মনে রাখব। কিন্তু ব্যাপার কিছুই বুঝলাম না, চুয়াং আমাদের ধরলেই বা কেন, আর আপনার কথায় ছেড়েই বা দিলে কেন? মালিক বললে, বাবু, ব্যাপারটা সংক্ষেপেই বুঝিয়ে দিচ্ছি। বছর 8 আগে চুয়াংয়ের সঙ্গে আমার আলাপ হয় সিঙ্গাপুরে। সেই আলাপ প্রায় বন্ধুত্বে পরিণত হয়েছিল। তারপর আমি কলকাতায় এসে এই হোটেল খুলি। চুয়াংয়ের সঙ্গে আর দেখাশোনা হয়নি। মাসখানেক আগে এই কলকাতাতেই আবার চুয়াংয়ের দেখা পেলাম। সে বলে এই শহরেই থাকবে, বন্ধুবান্ধব নিয়ে আমার হোটেলে এসে রাত্রের আহারটা সেরে যাবে। চুয়াং যে নিরাপদ লোক নয়, লোকের মুখে আমি কথা শুনেছি, কিন্তু সাধারণ খরিদ্দারের মতন সে যদি এই হোটেলে আসে তাহলে আমার আপত্তি হওয়ার কোনো কারণই ছিল না। চুয়াং বন্ধুবান্ধব নিয়ে রোজই এখানে আসতো, তারপর
খাওয়া দাওয়ার গল্পগুজব করে আবার চলে যেত যথাসময়। আমি চুয়াংয়ের দলের লোক নই, সুতরাং সে যে কখনো আমার হোটেলকে তার কার্যক্ষেত্র করে তুলতে পারে এই সন্দেহ আমি কোনোদিনই করিনি। আজ তার কাণ্ড দেখে প্রথমটা আমি একেবারে হতভম্ব হয়ে গেছিলাম। ইলেকট্রিকের প্রধান সুইচ টিপে চারিদিক অন্ধকার করে সে যখন আপনাদের বন্দি করে হোটেলের ভেতরে ঘরে টেনে নিয়ে এলো, তখন আমার হুঁশ হলো। বুঝলাম আমার হোটেলে যদি এই রকম কাণ্ড কারখানা চলে, তাহলে আমি যে খালি খরিদ্দারে হারাবো না তা নয়, সেই সঙ্গে আমার উপরে পড়বে পুলিশের দৃষ্টি। আমার জীবিকা অর্জনের পথ তো বন্ধ হবেই, তার উপরে হয়তো আমাকে গুরুতর রাজদণ্ড ভোগ করতে হবে। চুয়াং ভেবেছিল আমি তার স্বজাতি আর বন্ধু বলে তাকে কোনো বাধা দেব না। কিন্তু বাবু, আমি চিরদিন সৎ পথে থেকে নিজের জীবিকা নির্বাহ করেছি। আমি কি কোনোদিন তার পাপ পথের সঙ্গী হতে পারি? সেজন্য আমি তাড়াতাড়ি লোকজন নিয়ে আপনাদের উদ্ধার করতে এলাম। চুয়াংয়ের মুখে শুনলাম আপনারা বাঙালি, কিন্তু আপনারা ছদ্মবেশ ধারণ করেছেন কেন? আপনারা কি পুলিশের লোক? চুয়াং কি কোনো গুরুতর অপরাধ করেছে? হঠাৎ একেবারে বদলে গেল জয়ন্তের মুখের ভাব। সে তাড়াতাড়ি বললে, আর একদিন এসে আপনার সব কথার জবাব দিয়ে যাব। আজ আর সময় নেই। আপনার এখানে টেলিফোন আছে তো? আছে বই কি। চলুন চলুন শিগগির আমাকে টেলিফোনের কাছে নিয়ে চলুন। জয়ন্তের এই আকস্মিক ভাব পরিবর্তন কারণ বুঝতে না পেরে বিস্মিত হয়ে মানিক চলল তার বন্ধুর পেছনে পেছনে। টেলিফোনের রিসিভারটা তুলে নিয়ে জয়ন্ত ডাক দিলে সুন্দরবাবুকে। তারপর বললে, হ্যালো, কে? সুন্দরবাবু? হ্যাঁ, আমি জয়ন্ত। যা বলি মন দিয়ে শুনুন। সার্জেন্ট আর পাহারাওয়ালাদের সঙ্গে নিয়ে ট্যাক্সি বা মোটরে করে শিগগির আমার বাড়ির কাছে যান। আরে মশাই, এখন কোনো হুম বললে চলবে না। যা বলছি তাই করুন, কোনো কথা জিজ্ঞাসা করবেন না। যদি কেউ স্বাভাবিক বা অস্বাভাবিক উপায়ে আমার বাড়ির ভেতরে ঢুকবার চেষ্টা করে, তখনই তাকে গ্রেপ্তার করবেন। আর যদি দেখেন সেখানে কেউ নেই, তাহলে রাস্তার আনাচে কানাচে লুকিয়ে আমার বাড়ির ওপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। আমিও খুব শীঘ্রই আপনার সঙ্গে দেখা করতে চেষ্টা করব। রিসিভারটা রেখে দিয়ে সে মালিকের দিকে ফিরে জিজ্ঞাসা করলে, আপনার হোটেলের পেছন দিকে বাইরে যাওয়ার রাস্তা আছে? আছে, কেন বলুন তো? হোটেলের সামনের দিকে রাস্তায় চুয়াংয়ের দলবল নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে। আপাতত তাদের সঙ্গে দেখা করবার ইচ্ছা আমার আর নেই। তাহলে আমার সঙ্গে আসুন বাবু। এসো মানিক। ব্যাপারটা কি জয়ন্ত? মনে একটা বিশেষ সন্দেহের উদয় হয়েছে। সন্দেহটা কি এখন আর তা বলতে পারবো না। চলো। হোটেলের পেছনের দরজা দিয়ে বেরিয়ে জয়ন্ত ও মানিক গিয়ে পড়ল একটা সরু গলির ভেতরে। জয়ন্ত বললে, দৌড় দাও মানিক, দৌড় দাও। এখন প্রত্যেকটি মুহূর্তে হচ্ছে অত্যন্ত দামি। গলি ধরে ছুটতে ছুটতে তারা বউবাজার স্ট্রিটের ওপরে গিয়ে পড়ল। সম্মুখ দিয়েই একখানা খালি ট্যাক্সি যাচ্ছিল। মানিকের সঙ্গে তার ওপরে উঠে পড়ে জয়ন্ত বললে, ড্রাইভার, যত তাড়াতাড়ি পারো গাড়ি চালিয়ে যাও, বকশিস পাবে। চালক খুব দ্রুত বেগেই গাড়িখানা চালিয়ে দিলে। মানিক তাকিয়ে দেখলে জয়ন্তের মুখের ওপরে রয়েছে দুশ্চিন্তার ছাপ। কোনো দিকে না তাকিয়ে মাথা হেট করে বসে সে নীরবে কি ভাবতে লাগলো। মানিক বুঝলে এখন জিজ্ঞাসা করলেও তার বন্ধুর কাছ থেকে কোনো জবাব পাওয়া যাবে না, কাজেই সেও করলে না আর কোনো কথা বলবার চেষ্টা। গাড়ি জয়ন্তের বাড়ির সামনে এসে থামল। চালকের প্রাপ্য চুকিয়ে দিয়ে রাস্তায় নেমে পড়েই জয়ন্ত ও মানিক দেখলে আশেপাশের অলিগলি থেকে সুন্দরবাবুর সঙ্গে বাইরে বেরিয়ে আসছে একদল পুলিশের লোক। সুন্দরবাবু কাছে এলে পর জয়ন্ত জিজ্ঞাসা করলে, সন্দেহজনক কিছু দেখেছেন? সুন্দরবাবু মাথা নাড়তে নাড়তে বললেন, কিছু না, কিছু না। এমনকি একখানা মেঘও চাঁদের মুখ ঢাকেনি, একটা প্যাঁচাও ডাকেনি, একটা বাদুর পর্যন্ত ওড়েনি। খেয়ে দিয়ে ঘুমাবার চেষ্টায় ছিলাম। অনর্থ কেন বাবা তুমি আমাকে এমন ঘুরদৌড় করালে? জয়ন্ত যেন আশ্বস্ত হয়ে বললে, তাহলে আমার সন্দেহ ভুল, বাঁচা গেল। তুমি কি সন্দেহ করেছিলে? সুন্দরবাবু, চুয়াং আজ আমাদের গ্রেপ্তার করেছিল। তারপর কেন যে আমাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে সে কথা পরে শুনবেন। তবে সন্দেহটা যে কি সে কথা এখন বলতে পারি। চুয়াংয়ের বিশ্বাস বজ্রভৈরব বা শিলালিপিকে রক্ষা করবার জন্যই মনমোহন বাবু আমার বাড়িতে এসে আশ্রয় নিয়েছিলেন। আমি ভেবেছিলাম আমরা বাড়ির বাইরে আছি জেনে চুয়াং আজ আমার বাড়ির উপরে হানা দেবার সুযোগ ত্যাগ করবে না। কিন্তু এখন দেখছি চুয়াংয়ের মাথায় সেরকম কোনো বুদ্ধির উদয় হয়নি। যাক, তার নির্বুদ্ধিতার জন্য আমি দুঃখিত নই।
নিরীহ মনমোহন বাবুকে এখানে একলা পেলে চুয়াং যে কি করতো ভগবানই জানেন। সুন্দরবাবু বললেন, ওই তোমার একটা ভারী বদ অভ্যেস জয়ন্ত। তুমি যখন যে অপরাধীর পিছু নাও সর্বদাই যেন তাকেই দেখো সর্বত্র। আরে বাবা, চুয়াং এখানে এসে করবে কি? এটা তো চীনে মুল্লুক নয়। ওই চ্যাং চুং চুং বুলির কারদানি এখানে চলবে না বাবা। মানিক বললে, সুন্দরবাবু, আপনার ওই বাজে মুখ সাবাসি রাখুন। চুয়াং এর মধ্যেই কলকাতায় এসে যেসব কুরুক্ষেত্র কাণ্ড বাড়িয়েছে তা কি আপনি জানেন না? আজ সকলের চোখের সামনে একটা সাধারণ হোটেলের ভেতরে চুয়াং আমাদের ধরে খুন করবার জন্য টেনে নিয়ে যাচ্ছিল। তখন তো আপনাদের পুলিশ কোনো সাড়াই পায়নি। সুন্দরবাবু দুই চক্ষু ছানা বড়ার কোনো মতো তুলে বললে, বলো কি মানিক, বলো কি? হ্যাঁ জয়ন্ত, এ আবার কি শুনছি? আসুন, বাড়ির ভেতরে গিয়ে সব কথা বলছি বলে জয়ন্ত এগিয়ে গিয়ে নিজের বাড়ির সদর দরজার কড়া নাড়তে লাগলো। মিনিট খানেক কড়া নাড়বার পরও কেউ দরজা খুলে দিল না। জয়ন্ত বিরক্ত কণ্ঠে চেঁচিয়ে বললে, মধু, মধু, ও মধু, আমি বাড়িতে নেই বলে রাত 11টার মধ্যে ঘুমিয়ে পড়েছ? শিগগির নেমে এসে দরজা খুলে দাও। মধু, মধু। মানিকও চিৎকার করে বললে, মধু, মধু, আর রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারিনি বাবা, তাই হে মধুসূদন। সুন্দরবাবু বললেন, মধুর ঘুম দেখছি আমার চেয়েও ভারী। সকলে মিলে মধু মধু বলে রীতিমতো একটা কোলাহল সৃষ্টি করবার পরেও বাড়ির ভেতর থেকে পাওয়া গেল না কোনো সারা শব্দে। জয়ন্ত গম্ভীর স্বরে বললে, এ তো ভালো কথা নয়। এত কম রাতে মধু তো কখনো এমনভাবে ঘুমিয়ে পড়ে না। আবার আমার সন্দেহ হচ্ছে বাড়ির ভেতরে নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। সুন্দরবাবু বললেন, তোমার যত সব বাজে সন্দেহ। ঘুম যে কি চিজ আমি তা জানি। আমার বাড়িতে বজ্রপাত হলেও হয়তো আমার ঘুম ভাঙবে না। জয়ন্ত বললে, বাড়ির ভেতরে খালি মধুই নেই একথা আপনি ভুলে যাচ্ছেন সুন্দরবাবু। মনমোহন বাবু আছেন, তারও কোনো সাড়া পাচ্ছি না কেন? মানিক উদ্বিগ্ন কণ্ঠে বললে, জয়, ব্যাপারটা আমিও ভালো বুঝছি না। আমরা সবাই মিলে যেরকম আকাশভেদী কোলাহল করছি তার চোটে কুম্ভকর্ণেরও নিদ্রাভঙ্গ হতো, কিন্তু বাড়ির ভেতর থেকেও মধু বা মনমোহন বাবু কারোর সাহসাধ্য পাওয়া যাচ্ছে না কেন? দরজা ভাঙা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। জয়ন্ত বললে, বেশ, তাহলে দরজায় ভাঙো। কয়েকজন মিলে একসঙ্গে দরজার উপরে উপরি উপরি সজোরে পদাঘাত করবার পরেই সশব্দে খিল ভেঙে দরজার পাল্লা দুখানা খুলে গেল। জয়ন্ত বললে, এই তো কলকাতার বাড়ির দরজা। এরকম সব দরজায় খিল দিয়ে আমরা ভাবি আমাদের আর কোনো ভয়ের কারণ নেই। মধু কি আজ আলোগুলোও জ্বালেনি? বাড়ির ভিতরে ঘুটঘুট করছে অন্ধকার। বলতে বলতে সে সবার আগে এগিয়ে গিয়েই হঠাৎ বাধা খেয়ে মাটির উপরে পড়ে গেল। মানিক উৎকণ্ঠিত স্বরে বললে, কি হলো জয়, হোঁচট খেলে নাকি? জয়ন্ত উঠে দাঁড়িয়ে বললে, এখানে একটা মানুষের দেহ পড়ে আছে, তার গায়ে পা লেগে আমি হোঁচট খেয়েছি। বলি সে দেওয়ালের দিকে হাত বাড়িয়ে আলোর চাবি টিপে দিলে। দেখা গেল সেখানেই মাটির উপরে হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়ে রয়েছে জয়ন্তের ভৃত্য মধুর দেহ। বন্ধনমুক্ত হয়ে মধু জানালে, খানিকক্ষণ আগে বাইরে থেকে সদরের কড়া নাড়া শব্দ শুনে বাবু এসেছেন মনে করে সে নেমে দরজা খুলে দিয়েছিল, কিন্তু দরজা খুলে দেখে বাইরে জন কয়েক চিনেম্যান দাঁড়িয়ে রয়েছে। দরজা খোলা পেয়েই তারা হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ে, তাকে আক্রমণ করে আর তার হাত পা মুখ বেঁধে ফেলে। তারপর তারা বাড়ির ওপরে উঠে যায়। জয়ন্ত অধীর স্বরে জিজ্ঞেস করলে, মনমোহন বাবু কোথায়? ওপরেই আছেন। দেখছেন সুন্দরবাবু, চুয়াং সময় নষ্ট করে না, চলুন ওপরে। দোতলায় উঠে সুন্দরবাবু বললেন, একবার এখানকার ঘরগুলো খানা তালাশ করবো নাকি? কোনো দরকার নেই, আগে তেতলায় মনমোহন বাবুর কাছে চলুন। ভগবান জানেন তার এখন কি অবস্থা হয়েছে। মনমোহন বাবু চেয়ারের ওপরে বসেছিলেন এবং চেয়ারের সঙ্গে দড়ি দিয়ে তার সর্বাঙ্গ বাঁধা, তার মুখেও কাপড়ে শক্ত বাঁধন। বন্ধন থেকে মুক্তি লাভ করে
মনমোহনবাবু বললেন, বলেন কি মশাই, একটা মূর্তি আর একখানা শিলালিপির জন্য শেষটা কি প্রাণে মারা পড়বো? মোটেই নয়, মোটেই নয়। দুটো আপদ আমি কালকে মিউজিয়ামে দান করব। চুয়াং পারে তো সেখান থেকে তাদের চুরি করুক। জয়ন্ত বললে, সে কথা পরে হবে, এখন আজকের ব্যাপারটা কি বলুন দেখি। বলবো কি আর, মাথা মুন্ডু ছাই। নির্ভাবনায় ঘুমাচ্ছিলাম মশাই, আচমকা যেন ভূমিকম্পর ধাক্কাকে জেগে উঠলাম। আমি ভালো করে কিছু আন্দাজ করবার আগে একদল চিনেম্যান আমাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেললে। চুয়াংও এসছিল নাকি? বলেন কি মশাই, আসেনি আবার? হাড় জ্বালানো হাসি এসে সে আমাকে বললে, আমি কথার মানুষ নই, কাজের মানুষ। যদি বাঁচতে চাও এখনই সেই মূর্তি আর লিপি আমার হাতে দাও। আমি জানালুম মূর্তি আর লিপি আমার কাছে নেই। সে চোখ রাঙিয়ে বললে, এখানে দাঁড়িয়ে গল্প করবার সময় আমার নেই। ঘড়ির দিকে চেয়ে দেখো, 11টা বাজতে আর 3 মিনিট বাকি। এই 3 মিনিটের মধ্যে সে দুটো জিনিসের সন্ধান যদি না পাই, তাহলে গুলি করে তোমাকে কুকুরের মতো মেরে ফেলবো। বলেই সে রিভলভারটা বার করলো। সুন্দরবাবু বললেন, তারপর 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 আবার কি? রিভলভারের কাছ থেকে নিস্তার বাবার জন্য আমি যখন গুপ্ত কথা ব্যক্ত করতে যাচ্ছি, হঠাৎ রাস্তার দিক থেকে কেমন অস্বাভাবিক স্বরে একটা হুলো বিড়াল 3বার ডেকে উঠল। সঙ্গে সঙ্গে বিষম চমকে উঠে তাড়াতাড়ি আমার মুখ বাঁধতে বাঁধতে দলের লোকদেরকে ইঙ্গিত করলে, আর অমনি ওরা সকলে বেগে ঘরের ভেতর থেকে বেরিয়ে তেতলার ছাদের দিকে উঠে গেল। চুয়াঙ্গ সরে পড়তে দেরি করলে না। জয়ন্ত বললে, চুয়াঙ্গায় চর ছিল রাস্তায়। বেড়ালের ডাক ডেকে সে জানিয়ে দিলে ঘটনাস্থলে পুলিশ এসে হাজির হয়েছে। সুন্দরবাবু বললেন, বেটারা তেতলার ছাদে গিয়ে উঠেছে, চলো আমরাও সেখানে যাই। জয়ন্ত বললে, পাহারাওয়ালাদের নিয়ে আপনি ছাদে যান, আমি এখন বাজে সময় নষ্ট করতে পারবো না। মানে? মানে ছাদে গিয়ে দেখবেন চুয়াং তার দলবল নিয়ে এতক্ষণ অদৃশ্য হয়েছে। তুমি এতটা নিশ্চিন্ত কেন? যে লোক এত সহজে ধরা পড়ে সে কোনোদিনই চুয়াংয়ের মতো পৃথিবী বিখ্যাত অপরাধী হতে পারে না। বেশ, দেখা যাক। সুন্দরবাবু সদল বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। জয়ন্ত বললে, মনমোহনবাবু, আপনি আজ প্রাণে বেঁচে গিয়েছেন। চুয়াং নিশ্চয়ই তার বাক্য রক্ষা করত। বাক্য রক্ষা? হ্যাঁ, তার হিংস্র প্রকৃতির অনেক কাহিনী আমি শুনেছি। 11টা বাজবার আগে আপনি যদি মুখ না খুলতেন, সে আপনাকে গুলি করে মারতে একটু ইতস্তত করত না। ভাগ্যে যথাসময়ে আমার মাথায় বুদ্ধি এসেছিল, ভাগ্যে যথাসময়ে আমি সুন্দরবাবুকে এখানে প্রেরণ করতে পেরেছিলাম। এখানে আপনার কিছু হলে আমার আর অনুতাপের সীমা থাকত না। মনমোহনবাবু ভয় ভয় বললেন, না মশাই, আমি আর এর মধ্যে নেই। চুলোয় যাক মূর্তি আর লিপি, আপনি ও দুটো বিপজ্জনক জিনিসকে চুয়াঙ্গের কাছে পাঠাবার ব্যবস্থা করুন। মানিক বললে, এই যে আপনি বললেন মূর্তি আর লিপি মিউজিয়ামে পাঠাবার ব্যবস্থা করবেন, আমার মতে ওই ব্যবস্থাটাই ভালো। মোটেই নয়, মোটেই নয়। এখন আমি ভেবে দেখছি চুয়াং তাহলে আমার ওপর আরও বেশি রেগে যাবে। আমার অপখাতে মরবার বাসনা নেই। জয়ন্তবাবু, ও দুটো জিনিস আপনি চুয়াংয়ের ঠিকানায় পাঠিয়ে দিন। মানিক হেসে বললে, আমরা চুয়াংয়ের ঠিকানা জানলে সে কি আর এত লাফালাফি করতে পারত? জয়ন্ত সামনের টেবিলের ওপরে সজোরে একটা চর বসিয়ে দিয়ে উচ্চকণ্ঠে বললে, মনমোহনবাবু মাঝে মাঝে চমৎকার ইঙ্গিত দেন। ঠিক বলেছেন, চুয়াংয়ের ঠিকানা, চুয়াংয়ের ঠিকানা। মানিক বিস্মিত কণ্ঠে বললে, হঠাৎ এত উত্তেজিত হয়ে গেল কেন? তুমি কি চুয়াংয়ের ঠিকানা জানো? তোমার প্রশ্নের উত্তরে মনমোহনবাবুর ভাষায় বলতে পারি, মোটেই নয়, মোটেই নয়। তবে? জয়ন্ত আর মুখ খুললে না, একেবারে চুপ করে কি যেন ভাবতে লাগলো। এমন সময় সুন্দরবাবুর পুনঃপ্রবেশ। ডান হাতে তার কুণ্ডলীকৃত দড়ি। তিনি বললেন, ছাদে কেউ নেই। মানিক বললে, দড়ি গাছা কোথায় পেলেন? সুন্দরবাবু মুরব্বীর মতন ভারিককে চালে বললেন, দড়ি গাছা ছাদ থেকে ছুলে জয়ন্তের বাড়ির পেছনকার বাগানের জমির ওপরে গিয়ে পড়েছিল।
সুতরাং জুয়াং যে তার দল নিয়ে এই দড়ি ধরে বাগানের পাঁচিল টপকে পালিয়ে গেছে সে বিষয়ে আমি একেবারে নিঃসন্দেহ হয়েছি। মানিক দুই চক্ষু ডাগর করে তুলে বললে, উহ, কি অদ্ভুত আবিষ্কার। সুন্দরবাবু চটে গিয়ে বললেন, বাজে ভ্যাজ করো না মানিক, এ আমার আবিষ্কার নয় তো কি। একটু আগে জিজ্ঞাসা করলে তোমরা কি বলতে পারতে চুয়াং কেমন করে পালিয়ে গেছে? মনমোহন বাবু বললেন, মোটেই না, মোটেই না। মানিক হাত জোর করে বলেন, আহা, চটেন কেন সুন্দরবাবু? আমরা এক বাক্যে স্বীকার করতে রাজি আছি যে আপনি হচ্ছে বাংলাদেশের শার্লক হোমস। আবার বিদ্রুপ? মানিক, আমার কি হচ্ছে জানো, দি তোমার পিঠে দুম করে এক ঘুষি বসিয়ে। মানিক তাড়াতাড়ি সুন্দরবাবুর সামনে পিঠ পেতে দিয়ে বললে, আহা, তাই দিন দাদা, তাই দিন। বাংলার শার্লক হোমসের হাতের কিল খাওয়া হচ্ছে মস্ত বড় ভাগ্যের কথা। সুন্দরবাবু এইবারে ফিক করে হেসে বলে বললেন, না মানিক, তোমাকে নিয়ে আর পারা গেল না। তুমি হচ্ছে একটা আস্ত ভার। আমি ভার কি খুঁড়ি কি সরাব তা জানি না সুন্দরবাবু, কেবল এইটুকু জানি যে আমি আপনাকে বড্ড বড্ড ভালোবাসি। ক্ষান্ত হও মানিক, ক্ষান্ত হও। আজ আর তোমার ভালোবাসার কোনো নতুন নজির দিও না, তাহলে আমার পক্ষে সহ্য করা শক্ত হয়ে উঠবে কেন। জয়ন্ত এতক্ষণ স্তব্ধ হয়ে বসেছিল। হঠাৎ সে লাফ মেরে দাঁড়িয়ে উঠে বললে, অনেকটা সময় বাজে খরচা করে ফেলেছি, মানিক। তোমার কথার অর্থ কি জয়? আচ্ছা মানিক, চুয়াং আজ সন্ধ্যের পর থেকে দুবার হার মানতে বাধ্য হয়েছে, তাই তো? হ্যাঁ। রাত এখন প্রায় 1টা বাজে। আজ বোধহয় নতুন কোনো অভিযানে বেরোবার জন্য চুয়াংয়ের মনে আবার নতুন করে উৎসাহ সঞ্চার হবে না, কি বলো? তাই তো মনে হয়, কিন্তু চুয়াং যে চিজ, তার সম্বন্ধে জোর করে তো কিছুই বলা যায় না। হ্যাঁ, ও কথা আমিও স্বীকার করি। তবে চুয়াং যখন এখানে পুলিশের দল দেখে গেছে তখন এদিকে বোধহয় আজ আর তার পাওয়ার আবার ভরসা হবে না। না হওয়াটাই তো স্বাভাবিক। এখন আন্দাজ করো দেখি, এখান থেকে চুয়াং কোথায় যেতে পারে? নিশ্চয়ই নিজের আস্তানাতেই। আমারও তাই বিশ্বাস। মনমোহনবাবু একটু আগে চুয়াংয়ের ঠিকানার কথা বললেন বটে, কিন্তু তার আস্তানার ঠিকানা আমরা কেউ জানি না। এক্ষেত্রে আমরা কি করতে পারি ভেবে দেখো মানিক। সুন্দরবাবু, আপনিও ভেবে দেখুন। মানিক মৌন হয়ে ভাবতে লাগল। সুন্দরবাবু বললেন, আপাতত এক্ষেত্রে আমরা করতে পারি ছাই আর ভস্য। চুয়াং কোথায় গিয়ে আশ্রয় নিয়েছে তা আবিষ্কার করা কি বড় চারটিখানেক কথা? কি বলো মানিক? মানিক উৎসাহিত কণ্ঠে বলে উঠলে, জয়, জয়, আজকে চুয়াংয়ের ঠিকানা বলে দিতে পারেন একটি ভদ্রলোক। কে বলো দেখি? মিস্টার সুং। সুন্দরবাবু বললেন, মিস্টার সুং আবার কে বাবা? একটি চীনে হোটেলের মালিক। তিনি চুয়াংয়ের দলের লোক নন, কিন্তু তার পুরাতন বন্ধু। খুব সম্ভব তিনি চুয়াংয়ের ঠিকানা বলতে পারেন। জয়ন্ত নিজের রূপোর শামুকদানি থেকে একটি নস্য নিয়ে বললে, সাবাস, ঠিক বলেছ মানিক। আমি এখনই টেলিফোনে মিস্টার সুংয়ের সঙ্গে কথা বলবো। বলেই জয়ন্ত টেবিলের কাছে গিয়ে টেলিফোনের রিসিভারটা তুলে নিয়ে মিস্টার সুংয়ের সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করলে। ওদিক থেকে সারা আসতে খানিক দেরি হলো। অত রাত্রে সুং নিশ্চয়ই শয্যায় গিয়ে আসন গ্রহণ করেছিলেন। তারপর রিসিভারের মধ্যে জাগলো একটি কণ্ঠস্বর। জয়ন্ত বললে, হ্যালো, কে আপনি? মিস্টার সুং, এত রাতে আপনাকে বিরক্ত করছি বলে ক্ষমা করবেন। আমি কে? আমি হচ্ছি জয়ন্ত। আজকে আপনার হোটেলে যাকে আপনি চুয়াংয়ের কবল থেকে উদ্ধার করেছিলেন। তাহলে বুঝতে পেরেছেন, ধন্যবাদ। হ্যাঁ, আপনার কাছে একটি বিশেষ দরকারি কথা জিজ্ঞাসা আছে। আপনি চুয়াংয়ের ঠিকানা নিশ্চয়ই জানেন। জানেন না? কি মুশকিল। কি বলেন? চুয়াংয়ের বাসা আপনি চেনেন? সে একদিন সেখানে আপনাকে চায় নিমন্ত্রণ করেছিল। খুব ভালো কথা, খুব ভালো কথা। তাহলে দয়া করে আমার একটু অনুরোধ রাখবেন কি? কি অনুরোধ? আমার এখানে পুলিশ ফৌজ প্রস্তুত হয়ে আছে। সবাইকে নিয়ে আমি এখনই একবার আপনার কাছে গিয়ে হাজির হচ্ছি। আজ রাত্রেই আপনাকে আমাদের সঙ্গে কষ্ট স্বীকার করে একবার বাইরে বেরোতে হবে।
কি বলছেন? কাল সকালে হলেই ভালো হয়? না মিস্টার সুং, কাল সকালে হবে অত্যন্ত অসময়। চুয়াং হচ্ছে অত্যন্ত ধাড়িবাজ লোক। আজকে রাতটা মিছে নষ্ট করলে কাল সকালে আমরা তাকে আর খুঁজে পাবো না বলে মনে করি। আমি তাকে নিঃশ্বাস ফেলবার বা ভাববার সময় দিতে প্রস্তুত নই। যেতে যদি হয়, আজ এখনই আমাদের চোঙের কাছে বাসায় যেতে হবে। মনে রাখবেন মিস্টার সুং, আজ আপনার হোটেলে যে বিশ্রী কাণ্ডটা হয়ে গেছে, তারপরেও আপনি যদি আমাদের এটুকু সাহায্য না করেন, তাহলে পুলিশের কাছে আপনার হোটেলের সুনাম বোধহয় বাড়বে না। কি বললেন? আপনি রাজি? ধন্যবাদ মিস্টার সুং, ধন্যবাদ। তাহলে আপনি প্রস্তুত হয়ে নিন, আমরা যথাসম্ভব শীঘ্র এখান থেকে বেরিয়ে পড়ছি। টেলিফোনের রিসিভারটা আবার রেখে দিয়ে সে ফিরে বললে, সুন্দরবাবু জাগ্রত হন, এখনই আরও কিছু পুলিশের লোক আর খানগয়ে গাড়ি আনবার ব্যবস্থা করুন। সুন্দরবাবু বললেন, বলো কি জন্তু, এত রাতে? হ্যাঁ হ্যাঁ, এত রাতে, আজই। চুয়াং নিশ্চয়ই আজ আমাদের দেখতে পাবে বলে আশা করছে না, সে এখন অপ্রস্তুত। কাল সকালে তার বাসায় গেলে দেখব হয়তো পাখি উড়ে গেছে। আমি তাকে হাঁপ ছাড়তে দিতে রাজি নই। কিন্তু 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 এর মধ্যে নেই সুন্দরবাবু। এটা হচ্ছে বিংশ শতাব্দী। আমার ঘরে রয়েছে টেলিফোন যন্ত্র, আপনি ইচ্ছে করলে সারা কলকাতায় আপনার কণ্ঠস্বরকে এখনই ছড়িয়ে দিতে পারেন। বসুন টেলিফোনের কাছে এসে, তারপর কার সঙ্গে কি কথা বলতে হবে সেটা আমার চেয়ে আপনি ভালো করে জানেন। মনমোহনবাবু আড়ষ্টভাবে বললেন, বলেন কি মশাই, এক ধাক্কা সামলাতে না সামলাতে আপনারা আবার এক নতুন বিপদের মধ্যে গিয়ে পড়তে চান? জয়ন্ত হাসতে হাসতে বললে, এরকমই তো আমাদের জীবন। আর আপনিও যখন আমাদের দলে এসে ভিড়েছেন, তখন আপনাকেও আমরা এখানে ফেলে যাব না, সঙ্গে করেই নিয়ে যাব। মনমোহনবাবু প্রবলভাবে মস্তক আন্দোলন করতে করতে আতঙ্কগ্রস্ত কণ্ঠে বললেন, মোটেই না, মোটেই নয়। বাপরে, আপনাদের সঙ্গে আমি কোথায় যাব? অসম্ভব। বেশ, তাহলে আপনি এখানেই থাকুন। কিন্তু মনে রাখবেন মনমোহনবাবু, এই বিচিত্র অপরাধী চুয়াংয়ের কথা কিছুই বলা যায় না। আমরা একটা চান্স নিয়ে দেখছি বটে, কিন্তু কে বলতে পারে চুয়াং এখানেই আশেপাশে কোথাও লুকিয়ে নেই। হয়তো আমরা যে বেরিয়ে যাব, তখনই এখানে হবে তার আবির্ভাব। সে ঠেলা আপনি সামলাতে পারবেন তো? মনমোহনবাবু তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠে ভীতি বিহল কণ্ঠে বললে, বলেন কি মশাই, চুয়াং আবার এখানে আসতে পারে? আর তার ঠেলা সামলাবো একলা আমি? মোটেই নয়, মোটেই নয়। জমালেও যদি যেতেই হয়, তাহলে আপনাদের সঙ্গে যাত্রা করাই হচ্ছে বুদ্ধিমানের কার্য। সুন্দরবাবু প্রায় হতাশ কণ্ঠে বললেন, পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। কোনোই উপায় নেই মনমোহনবাবু, আমাদের কোনোই উপায় নেই। যাই, এখন টেলিফোনের কাছে গিয়ে বসি, জয়ন্তের আজ্ঞা পালন করি। খিদিরপুর পার হয়ে গঙ্গার ধারে অনেকটা নির্জন স্থানে মাঝারি আকারের বাড়ি। তার চারিধারে প্রাচীর দেওয়া প্রশস্ত উদ্যান। অবশ্য উদ্যান বলতে যা বোঝায়, এই বাগানটি ঠিক তেমন ধারা নয়। এর কতক কতক জায়গায় বিবিধ ফুলের চারা বসিয়ে উদ্যান রচনার অল্প বিস্তার চেষ্টা আছে বটে, কিন্তু অধিকাংশ স্থলেই বিরাজ করছে রীতিমতো একটা বিশৃঙ্খল দৃশ্য। এখানে ওখানে দাঁড়িয়ে আছে বড় বড় পুরাতন গাছ, এবং এখানে ওখানে ঝোপঝাপের সংখ্যাও অল্প নয়। এই খানিক সাজানো ও খানিক অগোছানো উদ্যানের উপরে আজ জেগে আছে প্রতিপদে প্রায় পরিপূর্ণ চন্দ্রালোক। সকলে লক্ষ্য করে দেখেন কিনা জানি না, কিন্তু চাঁদের আলোর মায়ামন্ত্রে ছাটাকাটা ফুলবাগিচার চেয়েও বিশৃঙ্খল জঙ্গলের ঝোপঝাপ এবং এলোমেলো গাছের দলকেই মনে হয় ঢের বেশি সুন্দর। চাঁদের আলোর নিজস্ব রূপের লেখায় হেলে পড়া ভাঙা কুড়ে ঘরও হয়ে ওঠে বিচিত্র সৌন্দর্যময়। সুতরাং এই যত্ন এবং অযত্নের চিহ্ন নিয়ে এই উদ্যানটিও ভাবুকের চোখকে আজ ফুটিয়ে তুলতে পারে রূপকথার সুমধুর স্বপ্ন। বাগানের সীমানার বাইরে একদিক দিয়ে চলে গেছে একটা রাজপথ। তারও দুধারে দাঁড়িয়ে ফুলের আদর মাখা বাতাসের ছোঁয়াপে নানান গাছের সবুজ পাতারা মর্মর শব্দে গেয়ে উঠেছিল চন্দ্রকিরণের রাগিনী। বাগানের আর একদিক দিয়ে বয়ে যাচ্ছে কলরবে মুখরা গঙ্গা। সর্বাঙ্গে জ্যোৎস্নার আশীর্বাদ নিয়ে তাকেও দেখাচ্ছিল উজ্জ্বল দুধের ধারার মতন। পথের ধারে যে গাছগুলোর কথা বলেছি, তাদের উপরে পাতা ডালপালার আড়ালে গা ঢেকে বসেছিল দলে দলে মানুষ। তাদের প্রত্যেকেরই দৃষ্টি নিবদ্ধ ছিল বাগানের মাঝখানকার বাড়িখানার দিকে।
সেসব চোখের মধ্যে ছিল না চন্দালোকের কবিত্বের ছাপ, ছিল শুধু শিকারী জীবের বুভুক্ষ দৃষ্টি। একটা বড় ডালের ওপরে সুন্দরবাবুর সঙ্গে আশ্রয় নিয়েছে জয়ন্ত ও মানিক। জয়ন্ত চুপি চুপি বললে, গতিক সুবিধের নয় বোধ হয়। মানিক বললে, কেন? বাড়ির ঘরে ঘরে আলো জ্বলছে, এখান থেকেই জানলা দিয়ে বেশ দেখা যাচ্ছে লোকজনেরা ব্যস্তভাবে এই ঘরে ঘরে ছুটোছুটি করছে। এত রাত্রে ওদের এমন ব্যস্ততা কেন? সুন্দরবাবু বললেন, দেখো দেখো, বাগানের ফটক দিয়ে পরে পরে ভেতরে ঢুকছে একখানা বাস আর দুখানা মোটর গাড়ি। জয়ন্ত বললে, আবার বলছি সুন্দরবাবু, গতিক বড় সুবিধের নয়। ভাগ্যিস আমরা কাল এখানে আসিনি। কাল সকালে এসে দেখতাম পাখির খাঁচা খালি পড়ে আছে। ঠিক বলেছ, চুয়াং রাস্কেল বোধহয় আজ রাতে তল্পা গুটিয়ে এখান থেকে সরে পড়বার ফিকিরে আছে। চালাকিতে চুয়াংয়ের জুড়ি মেলা ভার। সে বুঝেস বুঝেছে মিস্টার সুংয়ের কাছে তার আস্তানা যখন অপরিচিত নয়, আর তিনি যখন তার পাপ কার্যে সাহায্য করেননি, তখন এই বাড়ির ভেতরে সে আর নিরাপদে বাস করতে পারবে না। অতএব পুলিশের আবির্ভাবের আগে এখান থেকে সে অন্তর্হিত হতে চায়। অদ্ভুত তার তৎপরতা। এই জন্যই এতকাল ধরে সে পুলিশকে ফাঁকি দিয়ে আসতে পেরেছে, কারণ পুলিশের ঘুম ভাঙতে দেরি লাগে। সুন্দরবাবু সগর্বে বললেন, ও কথা তুমি বলতে পারো না। এবারে পুলিশের ঘুম ভেঙেছে যথা সময়। বাগান বাড়ির চারিদিকে ঘিরে যে জাল পেতে রেখেছি তা ভেদ করে আর চুয়াং কেমন করে পালায় দেখি। অতটা নিশ্চিন্ত হবেন না সুন্দরবাবু, চুয়াং হচ্ছে পারদের মতন পিচ্ছিল, ধরেও ধরা যায় না। মানিক উত্তেজিত কণ্ঠে বলে উঠল, বাড়ির সব ঘরের আলো নিভে গেল, একাধিক মোটর স্টার্ট করার শব্দ জাগল। মিনিট দেড়েক পরই দেখা গেল বাস এবং মোটর গাড়ি দুখানা বাগানের ফটকের দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে। জয়ন্ত গাছের উপর থেকে নামতে নামতে বললে, সুন্দরবাবু, পুলিশ বাজিয়ে বাজিয়ে আপনিও মানিককে নিয়ে চটপট নেমে আসুন। রাত্রির বক্ষ ভেদ করে বেজে উঠল পুলিশের বাঁশির তীব্র ও তীক্ষ্ণ ধ্বনি। সঙ্গে সঙ্গে গাছগুলো করতে লাগলো মনুষ্য বৃষ্টি। গাড়ি তিনখানা হঠাৎ গতি বাড়িয়ে দিয়ে বেগে ফটক পার হয়ে বেরিয়ে আসবার চেষ্টা করলে, কিন্তু ফটকের সামনে এসেই তাদের গতি বন্ধ করতে হলো, কারণ সামনেই পালাবার পথ জুড়ে দল বেঁধে দাঁড়িয়ে আছে সশস্ত্র পুলিশের লোক। প্রথম গাড়ির ভেতর থেকে মুখ বাড়িয়ে একজন লোক ইংরেজিতে বললে, কে তোমরা? সুন্দরবাবু বললেন, পুলিশ। আমাদের বাধা দিচ্ছ কেন? তোমার প্রশ্নের জবাব দিতে ইচ্ছা করি না। চুয়াং কোথায়? চুয়াং? একেবারে আকাশ থেকে পড়লে যে। কে চুয়াং? তোমাদের দলপতি। আমাদের কোনো দলও নেই, দলপতিও নেই। চুয়াং বলে কাউকে আমরা চিনি না। বেশ, আমরা সব গাড়ি খুঁজে দেখতে চাই। কোন অধিকারে? সুন্দরবাবু গর্জন করে বললেন, পাজি ডাকু কোথাকার, ফের তুই প্রশ্ন করছিস? সেপাই, এই সেপাই, গাড়ি তিনখানাকে ঘিরে ফেলো, সব ব্যাটাকে গাড়ির ভেতর থেকে টেনে বাইরে এনে দাঁড় করাও। আচম্বিতে গাড়ি তিনখানা আবার স্টার্ট নিয়ে পুলিশ বাহিনীর দিকে তীর বেগে এগিয়ে গেল, এবং সঙ্গে সঙ্গে প্রত্যেক গাড়ির ভেতর থেকে হু করে বেরিয়ে আসতে লাগলো রিভলভারের গুলি। পরমুহূর্তে পুলিশের আগ্নেয়াস্ত্রগুলো করতে লাগলো বিকট চিৎকার। জয়ন্ত কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করেও বললে, মানিক, ও গাড়ি তিনখানার মধ্যে নিশ্চয়ই চুয়াং নেই। সে কখনই এমন বোকার মতো নিজের জীবনকে বিপন্ন করবে না। আমার দৃঢ় বিশ্বাস তাকে পালাবার সুযোগ দেওয়ার জন্যই গাড়ি থামিয়ে ওরা পুলিশের সঙ্গে কথা কাটাকাটি করছিল। চলো আমরা বাগানে যাই। জয়ন্ত ও মানিক দ্রুত পদে অগ্রসর হলো। চাঁদের আলোয় চারিদিক করছে ধপধপ। সেই আলোতে খানিকটা তফাতেই দেখা গেল একটা ঝোপ সন্দেহজনকভাবে দুলে উঠেছে। তারা দুজনেই সেদিকে ছুটল এবং তৎক্ষণাৎ ঝোপের অপর পার্শ্ব ভেদ করে আবির্ভূত হল একটা সুদীর্ঘ ও প্রকাণ্ড মূর্তি, এবং আত্মপ্রকাশ করেই সে মহাবেগে একদিকে দৌড়াতে আরম্ভ করলে। ছুটতে ছুটতে জয়ন্ত বললে, ছোট মানিক, যত জোরে পারো ছোট, যা ভেবেছি তাই। ওই দেখো চুয়াং। চুয়াং খানিক দূর অগ্রসর হয়েই সামনে পেলে একটা মেদি পাতার বেড়া। এক লাফে সেই বেড়া অতিক্রম করে সে অন্য পাশে গিয়ে পড়ল, এবং তারপর তাকে আর দেখা গেল না। জয়ন্ত এবং মানিকও লাফ মেরে সেই মেদি পাতার বেড়ার ওপারে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সামনের দিকে আর অগ্রসর হবার উপায় নেই,
কারণ তাদের সম্মুখেই কয়েক হাত তফাতে রয়েছে সেই বাগান বাড়ির সুদীর্ঘ দেয়াল, এবং দেয়ালের ঠিক তলা দিয়ে একটানা চলে গিয়েছে সারি সারি ফুলন্ত কেনা গাছ। ডান দিকেও বাড়ি যেখানে শেষ হয়েছে সেখানে রয়েছে করগেট দিয়ে গড়া খুব উঁচু একখানা লম্বা ঘর। সম্ভবত সেখানাকে একাধিক মোটরের গ্যারেজ রূপে ব্যবহার করা হয়। সামনের দেওয়ালের পাশে একটা হাত তিনেক উঁচু কেনা গাছ তখনও দুলছিল ঘন ঘন। নিশ্চয়ই সেই গাছটা কোনো মানুষের দেহের আঘাত পেয়েছে, কিন্তু সেখানে মানুষ কোথায়? এই স্বল্প পরিসরের মধ্যে কোনো মানুষেরই লুকিয়ে থাকবার উপায় নেই, অথচ এইমাত্র তারা সচক্ষে চুয়াংকে বেড়া পার করে এইখানে অবতীর্ণ হতে দেখেছে। সামনের দিকে বাড়ির উচ্চ দেওয়াল, ডান দিকে গ্যারাজের দেওয়াল, এবং বাম দিকেও খানিকটা পরে সেই মেথি পাতার বেড়া দিয়ে জমিটা রয়েছে ঘেরা। চুয়াং যদি ওদিক দিয়ে বেড়া ডিঙিয়ে পালাবার চেষ্টা করতো তাহলে কিছুতেই জয়ন্ত মানিকের দৃষ্টিকে এড়াতে পারত না। চুয়াং সামনের দিকে, বাম দিকে ও ডান দিকে যায়নি, অথচ আচম্বিতে অদৃশ্য হয়েছে, ঠিক যেন কোনো জাদুমন্ত্রের প্রভাব। জয়ন্ত পর্যন্ত হতভম্ব হয়ে গেল। মাটির ওপরে টর্চের তীব্র আলোক শিখা ফেলে জমির ওপরটা পরীক্ষা করতে করতে হঠাৎ বাড়ির দেওয়ালের সামনে এক জায়গায় থেমে দাঁড়িয়ে পড়ে সে বললে, এই দেখো মানিক, ফুল গাছের নরম জমির ওপরে চারখানা সুবৃহৎ পায়ের টাটকা দাগ। নিশ্চয় চুয়াং মিনিট খানেক আগে এখানে এসে দাঁড়িয়েছিল, কিন্তু এরপর এই পাশে আর ও পাশে আর কোনো পায়ের দাগ নেই। দেখলে সন্দেহ হয় পৃথিবী এইখানে ঠিক যেন তাকে নিঃশ্বাসে গ্রাস করে ফেলেছে। এও কি সম্ভব? এমন আশ্চর্য ব্যাপার তো জীবনে কখনো দেখিনি। সত্যই কি চুয়াং মায়াবী? মানিক স্তম্ভিত হয়ে বোয়ার মতো দাঁড়িয়ে রইল, কিছু বলবার ভাষা খুঁজে পেলে না। জয়ন্ত নীরবে বেড়া দিয়ে ঘেরা সে জমির সব জায়গায় আলো ফেলে ফেলে ঘুরে বেড়াতে লাগলো। প্রায় 10 মিনিট কেটে গেল, কিন্তু চুয়াংয়ের আর কোনো চিহ্নই সে আবিষ্কার করতে পারলে না। ওদিকে নিশীথ রাত্রির স্তব্ধতা ভাঙানো আগ্নেয়াস্ত্রের গর্জন থেমে গিয়েছে খানিক আগেই। এখন দেখা গেল সুন্দরবাবু, মনমোহন বাবু এবং কয়েকজন পাহারাওয়ালা বেগে ছুটে আসছে জয়ন্তের দিকে। সুন্দরবাবুর কাছে এসেই বিষম হাঁপাতে হাঁপাতে বললেন, আমরা করছি তুমুল যুদ্ধ, আর তোমরা কিনে এখানে দাঁড়িয়ে করছো বাগানের বায়ুশোভন। ছি জয়ন্ত, ছি মানিক, এতটা আমি তোমাদের কাছে আশা করিনি। সুন্দরবাবু তিরস্কার আমলের মধ্যে না এনে জয়ন্ত জিজ্ঞাসা করলে, আপনাদের তুমুল যুদ্ধের কি পরিণাম হলো মশাই? পরিণাম? সে একরকম মন্দের ভালোই। মন্দের ভালো কিরকম? হতভাগাদের একখানা মোটর আমাদের ফাঁকি দিয়ে লম্বা দিতে পেরেছে, কিন্তু সেই বাসের আর একখানা মোটরের সব লোককে আমরা গ্রেপ্তার করেছি। যাদের গ্রেপ্তার করেছি তাদের মধ্যে তোমার চুয়াংয়ের মতন কোনো অধিকার দানবকে তো দেখতে পেলাম না। নিশ্চয় সে মোটরখানা পালিয়ে গেছে, চুয়াং ছিল তার মধ্যে। ভুল সুন্দরবাবু, ভুল। চুয়াং গাড়ি ছেড়ে আবার এই বাগানের মধ্যে নেমে পড়েছিল। আমরা তার পেছনে পেছনে ছুটেছিলাম বটে, কিন্তু তাকে ধরতে পারিনি। ঠিক এইখানে এসে একরকম আমাদের চোখের সামনেই চুয়াং করেছে সশরীরে পাতালের মধ্যে প্রবেশ। তুমি কি বলছো হয়ে জয়ন্ত? তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? মাথা খারাপ হয়ে গেলে আমি এতটা বিস্মিত হতাম না। চোখের সামনে এই দেখলাম চুয়াংকে, তার পরমুহূর্তে দেখলাম চুয়াং আর আমাদের চোখের সামনে নেই। এ এক আজগুবি ভেলকি। মনমোহন বাবু দুই চোখ পাকিয়ে বললেন, বলেন কি মশাই? একটা রক্ত মাংসে গড়া আস্ত মানুষ, বিশেষত চুয়াংয়ের মতো এমন অস্ত বড় মানুষ আমাদের মতো পাকা শিকারির চোখের সম্মুখ দিয়ে কখনো হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে পারে? মোটেই নয়, মোটেই নয়। মানিক কিঞ্চিত তপ্ত স্বরে বললে, আমার কথা না হয় ছেড়ে দিচ্ছি, কিন্তু জয়ন্তের চোখকে ফাঁকি দিয়ে এমন জীব প্রথায় পৃথিবীতে জন্মায়নি। চুয়াং আজ যে ভোজবাজি খেলা দেখালে দুনিয়ার তার তুলনা নেই। মনমোহন বাবু তখন বললেন, হতে পারে মানিকবাবু, হয়তো আপনার কথাই ঠিক। এখন আমার মনে হচ্ছে ব্রহ্মদেশে গিয়ে শুনেছিলাম চুয়াং নাকি এক অদ্বিতীয় জাদুকর। সাধারণ মানুষ কি কখনো জাদুকরকে এঁটে উঠতে পারে? মোটেই নয়, মোটেই নয়। সুন্দরবাবু বললেন, জাদু করে নিকুচি করেছে। আমি বেশ বলতে পারি জয়ন্ত আর মানিক ভুল দেখেছে। চুয়াং লম্বা দিয়েছে সেই পলাতক মোটরে চড়ে। জয়ন্ত তিক্ত হাসি চেপে বললে, হয়তো আপনার কথাই ঠিক। হয়তো আমি আর মানিক যা দেখেছি সবই হচ্ছে স্বপ্ন। ওসব কথা চুলোয় যাক। এখন আমাদের কি করা উচিত?
জয়ন্ত অকারণে হঠাৎ রীতিমতো চিৎকার করে বললে, বাগানের বাইরে চলুন, তারপর আমাদের কর্তব্য স্থির করবার অনেক সময় পাওয়া যাবে। রাত্রি তখন প্রায় প্রভাতের কাছে এসে পড়েছে। স্তব্ধ পৃথিবী, গাছে গাছে ঘুমিয়ে পড়েছে মর্মর ধ্বনি পর্যন্ত। এমনকি ঝিল্লিরাও ডেকে ডেকে শ্রান্ত হয়ে অবলম্বন করেছে মৌনব্রত। বিশ্বের সবাই নিদ্রিত, ঘুম নেই কেবল চাঁদের চোখে। আজকের প্রতিবাদের চাঁদ জানে প্রভাতের প্রথম আলো ফুটলেও পাবে না সে ঘুমোবার অবসর। তাকে আত্মসমর্পণ করতে হবে সূর্যালোকের তীব্রতার মধ্যে। সেই মেদি পাতার বেড়া দিয়ে ঘেরা জমিটুকুর ভেতরে ঘুমিয়ে পড়েছিল জ্যোৎস্নাও। আচম্বিতে জাগরণ দেখা গেল, কিন্তু একটি অসম্ভব জায়গায়। একটি পুষ্পিত কেনা গাছ আস্তে আস্তে মাটির ওপরে থেকে খানিকটা উঠে একটু সরে গিয়ে আবার পৃথিবীর ওপরে অবতীর্ণ হয়ে দুলতে লাগলো। তারপরে দেখা গেল এক আশ্চর্য দৃশ্য। যেখানে গাছ ছিল সেখান থেকে আত্মপ্রকাশ করলে বিপুল বপু এক মনুষ্য মূর্তি। সামনের ঘাস জমির ওপরে দাঁড়িয়ে মূর্তি একবার এদিকে আর একবার ওদিকে দৃষ্টিপাত করলে, তারপর অত্যন্ত সন্তর্পণে হেঁট হয়ে আস্তে আস্তে একদিকে অগ্রসর হতে লাগলো। মেদিপাতার বেড়ার ওপাশ থেকে হঠাৎ জেগে উঠল আর একটা মূর্তি। সে লম্ফ দিয়ে বেড়া পার হয়ে এলে এবং বিদ্যুৎ গতিতে ছুটে গেল সেই বৃহৎ মূর্তিটার দিকে। বৃহৎ মূর্তিটা তাকে দেখে সোজা হয়ে দাঁড়িয়ে উঠতে না উঠতেই দ্বিতীয় মূর্তিটা তার ওপরে গিয়ে ঝাঁপিয়ে পড়ে করলে এক প্রচণ্ড মুষ্টাঘাত, এবং সঙ্গে সঙ্গে বিপুল আনন্দে চিৎকার করে বলে উঠল, চুয়াং, এইবারে তোমাকে পেয়েছি। তুমি দেবে জয়ন্তকে ফাঁকি। জয়ন্ত যে ভীষণ ঘুষি মেরেছিল, বলিষ্ঠ লোকতা সামলাতে পারত না। কিন্তু চুয়াং একবারে হেলে পড়েই আবার সিধা হয়ে দাঁড়ালো এবং চকিতে পকেট থেকে রিভলভার বার করে জয়ন্তকে গুলি করতে উদ্যত হলো। কিন্তু জয়ন্ত বিদ্যুতের মতন হেঁট হয়ে বাম হাত দিয়ে রিভলভার শুধু চুয়াংয়ের হাতখানা উপরের দিকে ঠেলে দিলে এবং পরমূর্তি চুয়াংয়ের রিভলভার করলে আকাশের দিকে গুলি বর্ষণ। চুয়াং তখন তার বিপুল বামবাহু দিয়ে জয়ন্তের দেহকে ওপর দিকে তুলে ফেলবার চেষ্টা করলো, কিন্তু জয়ন্ত তার ডান হাত দিয়ে চুয়াংয়ের বাম হাতখানা নিজের দিকে টেনে ধরলে এবং সঙ্গে সঙ্গে নিজের দুই পদ দিয়ে বেষ্টন করলে শত্রুর দুই পদকে। দুজনেই প্রাণপণে পরস্পরের প্রতি শক্তি প্রয়োগ করতে লাগলো, প্রায় এক স্থানে দাঁড়িয়েই, এবং এইভাবেই কেটে গেল মিনিট খানেক। খুব কাছেই শোনা গেল অনেকগুলো দ্রুত পায়ের শব্দ। রিভলভারের গর্জন শুনে প্রথমেই বেগে ছুটে আসছে মালিক, তারপরে সুন্দরবাবু এবং তারও পরে আসছে কয়েকজন সার্জেন্ট ও পাহারাওয়ালা। তারাও সকলে এসে চুয়াংয়ের ওপরে ঝাঁপিয়ে পড়ল। তারপর তাকে মাটির ওপরে ফেলে দিয়ে তার দুই হাতে পরিয়ে দিলে হাতকড়ি। জয়ন্ত দু চারবার নিজের গা ছাড়া দিয়ে সোজা হয়ে উঠে দাঁড়িয়ে বললে, চুয়াং, তুমি খুব চালাক, স্বীকার করছি। আসল ব্যাপারটা আমি এখনও ঠিক বুঝতে পারিনি বটে, কিন্তু তুমি যে এই মেদি পাতার বেড়ার মধ্যেই কোনোখানে লুকিয়ে আছো এই বিষয়ে আমার একটু সন্দেহ ছিল না। একটা নিরেট মানুষ কোনো হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। তাই আমি সবাইকে এখান থেকে সরিয়ে দিয়ে বেড়ার ওপাশে ঘুপটি মেরে বসে সাগ্রহে অপেক্ষা করছিলাম তোমার কখন আবার আবির্ভাব হবে তার জন্য। আমার অপেক্ষা করা সার্থক হয়েছে। চুয়াং দাঁতের দাঁত ঘর্ষণ করে সগর্জনে বলে উঠল, বাঙালি কুকুর, আজ দল বেঁধে তুই যদি আমাকে আক্রমণ না করতিস তাহলে কে তোকে আমার হাত থেকে রক্ষা করত? জয়ন্ত শান্ত কণ্ঠেই বললে, চুয়াং, তোমাকে আমি থোড়াই কেয়ার করি। তোমার হাতে ছিল রিভলভার, আমাকে রিভলভার ব্যবহার করবার কোনো সুযোগই তুমি দাওনি। তবুও আমি শুধু হাতেই তোমার রিভলভারকে ব্যর্থ করেছি, আর তোমাকেও রেখেছিলাম বন্দি করে। সুন্দরবাবু, খুলে দিন এই শয়তানের হাত করি, উঠে দাঁড়া কে আমার সামনে। আমি আজ আমার নিজের গায়ে জড়িয়ে একে ফের মাটির ওপরে পেরে ফেলব। মানিক এগিয়ে গিয়ে জয়ন্তের সামনে দাঁড়িয়ে বললে, না না না, পাগলা কুকুর হেরে গিয়েও গর্জন করতে পারে, কিন্তু মানুষ কবে যে কুকুরের সঙ্গে শক্তি পরীক্ষা করতে যায়? যথেষ্ট হয়েছে, এই দৃশ্যের ওপর এখন জবনিকা পড়ুক। জয়ন্ত হেসে বললে, বন্ধু, জবনিকা পড়তে একটু দেরি আছে। এখনো দেখা হয়নি চুয়াং কোন কৌশলে পাতালের ভেতরে প্রবেশ করেছিল। বলতে বলতে সে এগিয়ে গিয়ে দাঁড়ালো সেইখানে যেখান থেকে চুয়াং করেছিল আশ্চর্যভাবে আত্মপ্রকাশ। প্রথমে দেখা গেল ফুল গাছের নরম জমির ওপরে বসানো রয়েছে একটা বড় গোলাকার পাত্র। কাঠ দিয়ে সেটা তৈরি এবং তার গভীরতা হচ্ছে প্রায় 1.5 হাত। সেই গভীরতার শূন্যতাকে পরিপূর্ণ করা হয়েছে মাটি দিয়ে, এবং সেই মাটির ভেতরে শিকড় রোপণ করে দাঁড়িয়ে আছে
একটা ফুলন্ত কেনা গাছ, তার পাশে মাটির ভেতরে রয়েছে একটা গর্ত, যার মধ্যে নেমে জয়ন্ত সকলেরই চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। তারপর সে গর্ত থেকে আবার উপরে উঠে এসে বললে, চুয়াং, তোমাকে আমি অভিনন্দন দিতে রাজি আছি। ধন্য তুমি। লোকের চোখে ফাঁকি দেওয়ার জন্য এমন উপায় যে কেউ অবলম্বন করতে পারে, এটা কল্পনাতেও আনা সম্ভবপর নয়। সুন্দরবাবু, এই চমৎকার লুকোবার জায়গাটি চুয়াং আগে থাকতেই তৈরি করে রেখেছিল। সারি সারি কেনা গাছ, তারই মধ্যে একটি সারের একটি কেনা গাছকে তুলে প্রথমে সে কেটেছিল এই গর্ত। তারপর সেই গর্তের মাপে তৈরি করেছিল একটা কাঠের বড় পাত্র। তারপর সেই পাত্রের মধ্যে মাটি ভরে আবার পুঁতে দিয়েছিল কেনার চারা। এই চারার পাত্রটিকে আবার আমি গর্তের মুখে বসিয়ে দিচ্ছি। আপনারা দেখুন এর মধ্যে কোথায় ফাঁকি আছে তা ধরতে পারেন কিনা। বলতে বলতে সে গাছ ও মাটি শুদ্ধ সেই গোলাকার পাত্রটিকে আবার দুই হাতে তুলে গর্তের মুখে বসিয়ে দিলে। তখন সেখানে যে কোনো গর্ত বা কাঠের পাত্র আছে সেটা বোঝবার আর কোনো উপায় রইল না। মানিক বললে, আশ্চর্য, এত সহজে পৃথিবীকে ঠকানো যায়। মনমোহনবাবু মাথা নেড়ে বললেন, বলেন কি মশাই, অসাধু কখনো সাধুকে ঠকাতে পারে? মোটেই নয়, মোটেই নয়। এই দেখুন না, চুয়াং কি আর জয়ন্তবাবুকে ঠকাতে পারলে? সুন্দরবাবু কোনো রকম মত প্রকাশ না করে কেবল তার সেই বিখ্যাত শব্দটি উচ্চারণ করলেন, হুম।